এঞ্জেলদের ডাকলে পাশাপাশি কি ভগবানের কাছে যাওয়া যায় না? যেখানে এই ঈশ্বরের নামটা উল্লেখ আছে সেখানে কিন্তু কোথাও বলা নেই ঈশ্বর কোন ধর্মের। লর্ড ব্রহ্মা সবসময় উনি কিন্তু ধ্যানে মগ্ন, ভগবান বিষ্ণু যোগনিদ্রায় রয়েছেন। আর আমরা যদি লর্ড শিবার কথা বলি, উনিও সবসময় ধ্যান করছেন। তাহলে এরা যদি ঈশ্বর হবেন, তাহলে এরা কার ধ্যান করছেন? এঞ্জেলরা কোন ভাষা বোঝেন? কোন ভাষায় তাদের সাথে কথা বলতে হবে? আমাদের চোখটা না ঝলসে যাবে, মানে তারা এতটাই হাই পাওয়ারের এনার্জি, এবং আমাদের জানার কোনো অধিকার নেই যে আমার পাস্টে কি হয়েছে আমার সাথে। এঞ্জেলরা মানুষের রোগও কি সারিয়ে দিতে পারেন? এরকম বহু মানুষের আমি মৃত্যু দেখতে পাই, কিন্তু মানে এত খারাপ লাগে সঙ্গীতা, আমি বলতে পারি না তাদেরকে, কারণ ওটা বলার পারমিশন নেই। কিন্তু যেটা আমরা বলি না বিধির বিধান, সেটা তো একমাত্র এমনকি বিধাতাও সেটাকে চেঞ্জ করতে পারেন না। লোকেরা খুব বেশি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াবে, বাড়ির বউ পালাবে, ধরাও পড়বে। তার মানে আপনি বলছেন যে এই আকাশিক রেকর্ড বা এই যে ধরুন পিএলআর, এগুলো নেচার চায় না? না না না, কারণ ওইভাবেই তো সিস্টেমটা আছে না। তুমি এখানে এসছো কর্মা সার্ভ করতে। কারুর যদি ধরো 9 সেপ্টেম্বর 1999 হয়ে গেল, তার রিলেশনশিপ তো গয়া। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে আবারও রয়েছেন স্পিরিচুয়াল গাইড দীপান্বিতা পাল। দীপান্বিতাদির সঙ্গে এই পডকাস্টে আমরা এঞ্জেল নিয়ে আরও ডিটেলে আলোচনা করেছি। অনেক নতুন নতুন বিষয় জানতে পারলাম। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। দিদি, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। থ্যাংক ইউ। কেমন আছেন বলুন? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি। দিদি, আমরা গত পডকাস্টে এঞ্জেলদের নিয়ে অনেক কিছু জেনেছি, কিন্তু সাবজেক্টটা অনেক বড়, আমাদের অনেক কিছু জানা বাকি রয়ে গিয়েছিল। সেই কারণেই আমাদের আজকের এই পডকাস্ট। আমরা খুব ডিপলি জানবো আজকে এঞ্জেলদের নিয়ে আপনার কাছ থেকে। তাহলে আগে যেরকম আমি একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে এঞ্জেল কারা, কেন আমরা এঞ্জেলদের প্রেয়ার করব, কিভাবে প্রেয়ার করব, এই সবটাই আমি শিখিয়েছিলাম। এবার যদি আমি যদি নেক্সট স্টেপে যাই, সেখানে হচ্ছে যে আমরা শুধুমাত্র আর্কেঞ্জেলদের কথাই জানি। সেখানেও আমরা কয়েকজন আর্কেঞ্জেলদের নাম জানি, সবার নাম কিন্তু জানি না। আর আমি গার্ডিয়ান এঞ্জেলের কথা বলেছিলাম। বাট এই আর্কেঞ্জেলসদের ওপরেও কিন্তু অনেক এঞ্জেলসরা আছেন, মানে হায়ার ক্যাটাগরির এঞ্জেলসরা আছেন। হায়ার বলবো না, হায়েস্ট র্যাঙ্ক অফ এঞ্জেলস। তো তাদের আমি এতটা তো ডিটেলসে এখানে বললে প্রোগ্রাম অনেক বড় হয়ে যাবে। তো আর্কেঞ্জেলরা কিভাবে এলেন সেটা যদি বলতে হয়, তাহলে এই এঞ্জেলদের কথা বলতে হবে। একদম শুরুতে আছেন সেরাফিম। এগুলো হচ্ছে ক্যাটাগরির নাম, এগুলো কিন্তু কোনো এঞ্জেলের নাম না, গ্রুপ অফ ক্যাটাগরি। ঠিক আছে, প্রথমেই রয়েছেন সেরাফিম, তারপরে আছেন চেরুবিম, তারপরে আসছেন থ্রোনস, তারপরে ডমিনিয়ন্স, তারপরে ভার্চুস, তারপরে পাওয়ার্স, তারপরে প্রিন্সিপালিটিস। নেক্সট তোমার আসছেন আর্কএঞ্জেলস, দেন এঞ্জেলস। তার মানে আমি এই যে 9 ক্যাটাগরিজ অফ এঞ্জেলের কথা বললাম, এখানে যে প্রথম 1 to 7 আছে না, তাহলে এই 1 থেকে 7 পর্যন্ত যারা রয়েছেন এরা কিন্তু ভীষণই পাওয়ারফুল। স্পেশালি সেরাফিম যে একদম প্রথমে আছে, মানে তারা ঈশ্বরের একেবারে কাছাকাছি রয়েছে। উনি সেরাফিম যে ক্যাটাগরি যারা রয়েছে, এই গ্রুপ অফ এঞ্জেলসরা ঈশ্বরের যে হলোটা আছে, যে জ্যোতিটা, তার মধ্যেই ওনারা থাকেন। মানে ধরো তুমি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছ, তো তার আগে কি করতে হবে? তোমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বডিগার্ডরা থাকে, তাদেরকে ক্রস করে। ঠিক আছে, তো এখানেও কিন্তু তাই, ঈশ্বরের কাছে চাইলেই ওখানকার হেভেনেও কিন্তু সবাই ইজিলি পৌঁছাতে পারবেন না, আগে তাদেরকে সেরাফিমদের ফেস করতে হবে। মানে ওনারা পুরোপুরিভাবে ওই হলোটাকে প্রোটেক্ট করে রেখেছেন, যাতে কেউ না ঈশ্বরকে, মানে গড অলমাইটি আল্লাহ যাকে আমরা বলি, তাকে যেন কেউ ডিস্টার্ব না করেন। তো এই যে সেরাফিম থেকে লাস্ট যে প্রিন্সিপালিটিস আছে, 7 জন যে ক্যাটাগরিজ অফ এঞ্জেল আছেন, এদের পাওয়ার, এদের এনার্জি সব কিছু নিয়ে কিন্তু আর্কএঞ্জেলসদের ফর্ম করা হয়েছে। কেন ফর্ম করা হয়েছে তার পেছনে কারণ হচ্ছে, আমরা তো সবসময় আমরা কি জানি, এঞ্জেল মানেই হচ্ছে আমাদের বন্ধু, ভীষণ কাছের বন্ধু, দেবদূত।
দেবদূত, দে আর মেসেঞ্জার অফ গড, বার্তাবহক। হ্যাঁ, তো এই বার্তাবহক বা তাদেরকে আমরা হেল্পার্স যদি বলি, বেস্ট ফ্রেন্ড যদি বলি, যেটা আমি খুব ইজি হয়ে যায় ব্যাপারটা। হ্যাঁ, দেবদূত হচ্ছে আরেকটু দেবতার দূত, তো একটু দূরে হয়ে গেল। তো ওই জন্য সবসময় বলি যে ওনারা হচ্ছেন তোমার বেস্ট ফ্রেন্ড। তো সেটা যদি বলি, তো সেই বেস্ট ফ্রেন্ডের সাথে ফ্রেন্ডশিপ তো করতে হবে না, বাট এই যে ওপরে যারা রয়েছেন 1 থেকে 7, এদের সাথে আমরা কানেক্ট করতে পারবো না। তারা কোনো একজন হিউম্যান বিইংয়ের সাথে কানেক্ট করবেন না। তারা মানে গ্লোবালি কাজ করেন এবং গোষ্ঠীর ওপরে, বুঝতে পেরেছো? পুরো একটা গোষ্ঠীর ওপরে কাজ করেন। মানে ধরো কোনো একটা মন্দির রয়েছে, টেম্পল আছে, গ্রুপ অফ টেম্পলসের ওপরে তারা কাজ করবেন, তো সেইখানকার প্রোটেকশন, ঠিক আছে? নেচার, তো পুরো নেচারটা কিছু এঞ্জেলরা প্রোটেক্ট করছেন। কিছু এঞ্জেলরা স্টার্স, যারা তোমারই আছে গ্রহ নক্ষত্র, তো সেইটা তারা দেখছেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকের উপরেই দায়িত্ব রয়েছে আলাদা আলাদা, কিন্তু তারা ওই আমি আমার সমস্যার জন্যে, যে আমার পার্টনার আমাকে কল করছে না বা ব্লক করে দিয়েছে, বা আমার হাজব্যান্ড থার্ড পার্টিতে চলে গেছে, বা আমি চাকরিটি পাচ্ছি না, বা আজকে আমার শরীরের এই সমস্যা, এই জন্যে ডাকলে তাদেরকে পাওয়া যাবে না, তারা সাড়া দেবেন না। মানে এগুলো তাদের কাছে খুব ছোট ছোট কাজ। ভীষণই ছোট, তারা সাড়াই দেবেন না কানেকশান। এবং তারপরেও আরেকটা ব্যাপার হচ্ছে যে এদের যে এনার্জিটা, যেমন আজকে এই যে আমার যে 4 সেন্সেস যে ওপেন হয়ে গেছে, যে তোমার ক্লায়ারভয়েন্ট, ক্লায়ার কগনিজেন্ট, ক্লায়ার অডিয়েন্ট, হ্যাঁ, এই যে ক্লায়ার সেন্টিনেন্ট, এই এঞ্জেলদের সাথে দেখার জন্যে, তাদেরকে দেখা, তাদের টাচ পাওয়া, তাদের সাথে কথা বলা, এই সব কিছুর জন্য এই 4 সেন্সেস ওপেন হতে হবে। এবার আমার 4 সেন্সেস ওপেন হয়ে গেছে, অনেকের হয়নি, বাট কোনো না কোনো একটা সেন্স আমাদের সবার মধ্যেই কিন্তু থাকে। হয় তুমি ক্লায়ারভয়েন্ট, আদারওয়াইজ তুমি ক্লায়ার কগনিজেন্ট, কিছু একটা তো আছে, সেটা তোমাকে থ্রু মেডিটেশন সেই পাওয়ারটাকে জাগাতে হবে। এগুলো একটু বুঝিয়ে বলুন দিদি ভালো করে, শুধুমাত্র শব্দগুলো শুনে কিন্তু হ্যাঁ, সবাই বুঝতে পারবে আমি না। আসছি, সেই জায়গায় আসছি। আমি এটা বলার জন্য শুধু বলছি যে যদি আমরা তাদেরকে কলও করি, তারা সাপোজ এলেন, তো আমাদের চোখটা না ঝলসে যাবে। মানে তারা এতটাই হাই পাওয়ারের এনার্জি, এই যে দে আর অল ডিভাইন এনার্জিস, কিন্তু তাদের পাওয়ারটা এত হাই লেভেলের যে আমি যদি খালি চোখে দেখছি, ঠিক আছে, তাদের এনার্জিটা আমি নিতে পারবো না। মানে আমরা তৈরি নই তাদের এনার্জিটা অ্যাকসেপ্ট করার মতো। একদম। সেখানে আমরা কি করি? আমরা সূর্যের রশ্মি নিতে পারি না, আমরা তখন কি করি? সানগ্লাস পরে নিই। এই সানগ্লাসের কাজ করছে আর্কএঞ্জেলরা। আমরা আর্কএঞ্জেলদের কল করছি, অ্যাকচুয়ালি আমরা আর্কএঞ্জেলদের থ্রু দিয়ে এই হায়ার আর্কিতে যারা রয়েছেন তাদের সাথে কিন্তু কানেক্ট হচ্ছি, তাদের ব্লেসিংস পাচ্ছি এবং গডেরও, ঠিক আছে? বাট আর্কএঞ্জেলরা ওই সানগ্লাসের কাজ করছেন, বা তোমার গার্ডিয়ান এঞ্জেল ওই সানগ্লাসের কাজ করছেন, যাতে কানেকশনটা ইজিলি হয়। মানে কানেকশনটাও থাকলো কিন্তু আমাদের কোনো ক্ষতি হলো না একদম। এবং আর্কএঞ্জেলসরা রয়েছেনই তোমার পার্সোনাল প্রবলেমে তোমাকে হেল্প করার জন্যে। এবার যদি আর্কএঞ্জেলসদের কথায় আসি, তো এখানে প্রচুর আর্কএঞ্জেলস আছেন, তাদের মধ্যে মেনলি 16 জন আছেন। 16 জন আর্কএঞ্জেলদের আমরা প্রেয়ার করতে পারি, যদিও সবাইকে প্রয়োজন হয় না, কারণ এটা পসিবল না যে 16 জনকে কল করা, হ্যাঁ, ইনভোক করা, তাদের প্রেয়ার করা, বাট আমরা চাইলে কিন্তু করতে পারি। এখানে সবার প্রথমেই চলে আসছেন, আমি নামগুলো একটু বলে দিচ্ছি, আর তাদের ফাংশনটা বললে দর্শকদের পক্ষে সুবিধা হবে। তো সবার প্রথমেই চলে আসছেন আর্কএঞ্জেল মাইকেল, যাকে নিয়ে অলরেডি আমি বলেছি যে উনি হচ্ছেন হি ইজ দি প্রোটেক্টর, মানে প্রোটেকশানের জন্যে মাইকেল যে কোনো। এবং মাইকেল যখন প্রোটেকশান দেন, তার ওই যে প্রোটেকশান শিল্ডটা, সেটা যদি তোমার সাথে থাকে, তাহলে তোমাকে আর কোনো কিছু নিয়ে ভাবতে হয় না। তো প্রোটেকশানের জন্যে, ভয় দূর করার জন্যে, মনোবল বাড়ানোর জন্যে সেখানে চলে আসছেন আর্কএঞ্জেল মাইকেল। তারপরেই আসছেন আর্কএঞ্জেল রাফায়েল, উনি হচ্ছেন হিলার। তোমার যে কোনো শারীরিক প্রবলেম, শারীরিক শুধু বলবো না, মেন্টাল, ইমোশনাল, যে কোনো প্রবলেম তুমি আর্কএঞ্জেল রাফায়েলের সাথে কানেক্ট করতে পারো। তারপরে চলে আসছেন
আর্কেঞ্জেল ইউরিয়েল। আর্কেঞ্জেল ইউরিয়েল হচ্ছেন মেনলি মানির জন্য, অ্যাবান্ডেন্সকে অ্যাট্রাক্ট করার জন্য, প্রসপারিটি, অ্যাট্রাকশান, নেম, ফেম, এইগুলোর জন্য চলে আসছেন আর্কেঞ্জেল ইউরিয়েল। তারপরে আসছেন আর্কেঞ্জেল গেব্রিয়েল। আর্কেঞ্জেল গেব্রিয়েল হচ্ছে মেনলি তোমার ক্রিয়েটিভিটির জন্য, মানে তুমি যদি ক্রিয়েটিভ ফিল্ডে থাকো তো উনি তোমাকে ইনোভেটিভ আইডিয়াস দেবেন। এছাড়াও আর্কেঞ্জেল গেব্রিয়েল জুপিটারকে স্ট্রং করে, মানে তোমার মধ্যে রেসপন্সিবিলিটিস বাড়াবেন, জ্ঞান বাড়াবেন। রেকগনিশন, হ্যাঁ, উইজডম দেবেন অবশ্যই। এবং তুমি কাজের জায়গায় কাজ করছো, বাট তোমাকে সেই কাজটাকে গুরুত্ব দেওয়া, মানে কি বলবো, রেকগনিশনের যে জায়গাটা, সেটা তো ভীষণ গুরুত্বপূর্ণ। যে আমি সংসারেও তাই, সংসারেও যারা হাউসওয়াইফ রয়েছেন তারা যে সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু তাদের সেই পরিশ্রমটাকে কোনো মূল্য দেওয়াই হয় না, যে এটা তো তোমার কাজই, এটা তো তুমি করবেই। তো সেখানে তারা যদি আর্কেঞ্জেল গেব্রিয়েলের প্রেয়ার করেন ডেইলি বেসিসে, তাহলে কিন্তু সেই জায়গাটা প্রত্যেকে নজরে আসবে, গুরুত্বটা পাবেন। একদম প্রত্যেকে গ্রেটফুল থাকবে তার প্রতি, যে এটাও কিন্তু একটা সহজ কাজ নয় একটা সংসারকে চালানো। তো সেখানে আর্কেঞ্জেল গেব্রিয়েল মেয়েদেরকে ভীষণ হেল্প করেন এই জায়গাটায়। এবং অফিসেও, অফিস পলিটিক্স হচ্ছে, যেখানে ব্যাকস্ট্যাবিংয়ের এনার্জি ভীষণভাবে থাকে, তো সেই সমস্ত জায়গায় আর্কেঞ্জেল গেব্রিয়েল উনি বাচ্চাদেরকেও সাহায্য করেন সাবজেক্ট চুজ করতে, হ্যাঁ, পড়াশোনায়। সেখানে আর্কেঞ্জেল গেব্রিয়েল মানে সবসময় আমাদের সাথে যদি ওনাকে আমরা রাখি, তো আমাদের অনেক জায়গায় উনি আমাদেরকে হেল্প করেন। উনি থ্রু ড্রিমস, মানে স্বপ্নের মাধ্যমে উনি তোমাকে বলে দেবেন যে তোমার নেক্সট কী করা উচিত। স্পেশালি সাবজেক্ট চুজ করার ক্ষেত্রে, যেখানে আমার কাছে স্টুডেন্টরা আসে যে এরপরে কী সাবজেক্ট নিয়ে পড়বো ম্যাম, বুঝতে পারছি না কোনটা আমার জন্য বেস্ট হবে প্রেডিকশানের ক্ষেত্রে, তখন কিন্তু আমি তাদেরকে গেব্রিয়েলের প্রেয়ার দিই। আচ্ছা, তারপরে চলে আসছে হ্যানিয়েল, আর্কেঞ্জেল হ্যানিয়েল। আর্কেঞ্জেল হ্যানিয়েল হচ্ছে ফর স্পিরিচুয়াল অ্যাওকেনিং। ওনার মধ্যে মুনের এনার্জি আছে, তো উনি হচ্ছেন স্পিরিচুয়াল অ্যাওকেনিংয়ের জন্যে। উনি তোমার স্ট্রেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই সব কিছুর থেকে তোমাকে বার করে আনবেন। তার মানে যে মানুষরা ধরুন মানসিক সমস্যায় ভুগছেন, মেন্টাল, তাদের জন্য ভীষণ ভালো। একদম একদম মেন্টাল স্ট্রেস স্পেশালি ভীষণ, হ্যানিয়েলের এনার্জিটাই ভীষণ শান্ত, একটা স্নিগ্ধ এনার্জি। তো ওনার মেডিটেশন করলে তুমি ধীরে 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 নিজেকে শান্ত করতে পারবে। মানে আজকের দিনে তার মানে ওনার কিন্তু খুব প্রয়োজনীয়তা রয়েছে। হ্যানিয়েলের অবশ্যই অবশ্যই দরকার। এছাড়াও হ্যানিয়েলকে আমরা এতটাই শুভ মানি, ধরো তুমি কোনো কাজে বেরোচ্ছ বা পরীক্ষা দিতে যাচ্ছ বা জবের ইন্টারভিউ, তো আমরা বলি যে সবসময় ওনাকে একবার স্মরণ করে নেবে। কিছুই না, উনি তোমাকে জাস্ট কুল রাখবেন, টেনশন ফ্রি রাখবেন, সেই জন্যে যাতে তুমি তোমার বেস্টটা দিতে পারো, সেই জন্যে। তারপরে আসছেন আর্কেঞ্জেল জোফিয়েল, ওনার কথা তো বলেইছি এর আগের বার, বিউটির জন্যে, স্পেশালি ইনার বিউটি। নেক্সট আসছেন আর্কেঞ্জেল এরিয়েল। আর্কেঞ্জেল এরিয়েল যারা ভীষণভাবে অ্যানিম্যাল লাভার আছে, তাদের জন্য আর্কেঞ্জেল এরিয়েলকে আমি বলি যে ওনাকে, মাইকেলকে যেরকম কল করবে সাথে সাথে এরিয়েলকেও কল করো, কারণ উনি অ্যানিম্যালদের প্রোটেকশন দেন, শুধু অ্যানিম্যাল না, নেচারকেও, মানে অ্যানিম্যাল এবং নেচার দুটোকেই আর্কেঞ্জেল এরিয়েল দেখাশোনা করেন। এবং ওনাকে বলা হয় যে গডের না, উনি বেদি, মানে ওনার ওপরেই ঈশ্বর বসেন। আচ্ছা, আর্কেঞ্জেল এরিয়েলের ওপরে, মানে আমরা যেটা অল্টার বলি অ্যাকচুয়ালি, তো সেটা হচ্ছেন আর্কেঞ্জেল এরিয়েল। আচ্ছা, তারপরে নেক্সট চলে আসছেন আর্কেঞ্জেল জ্যাটকিয়েল। আর্কেঞ্জেল জ্যাটকিয়েল মেনলি হচ্ছে মেমোরি পাওয়ার বাড়ানোর জন্যে। ওনার অনেক ফাংশন আছে, কিন্তু আমি সবসময় বলি যে যদি সমস্যা হচ্ছে কনসেন্ট্রেশন, মেমোরি পাওয়ার, মনে রাখতে পারছো না পড়াশোনা, তো সেখানে আর্কেঞ্জেল জ্যাটকিয়েলকে কল করো। তারপরে আসছেন আর্কেঞ্জেল জেরেমিয়েল। আর্কেঞ্জেল জেরেমিয়েলের কথা যখনই আমরা বলি তখন 3 পিলার্স ওনার নামের সাথেই চলে আসে। সেটা হচ্ছে পিটি, পিস অ্যান্ড মার্সি, মানে করুণা করো, ক্ষমা করে দাও আর শান্তি বজায় রাখো। মানে উনি হচ্ছেন অনলি ফর ফরগিভনেস, মানে উনি হচ্ছেন পিস মেকার। একদম। মানে এই যে মানুষ বলে না যে ক্ষমা করতে, আমি আর যাই হোক আমি ওকে ক্ষমা করতে পারবো না ম্যাম, ও আমার সাথে যা করেছে, কিন্তু আমরা এটা বুঝি না যে ক্ষমা করলে আমাদের সুবিধা, আমরা তাহলে এগোতে পারবো, আমরা নিজেরাও তো শান্তি পাবো। নিজেরা অবশ্যই শান্তি পাবো। আমরা তো ওই পাস্টটাকে ধরে পড়ে আছি না, আমরা তো এগোতে পারছি না লাইফে। তো সেখানে আর্কেঞ্জেল জেরেমিয়েল সবসময় আমাদেরকে বলছেন ক্ষমা করে দাও, কারণ এগুলো তোমার হাতে নেই।
এরপরে চলে আসছেন আর্কেঞ্জেল র্যাগুয়েল। আর্কেঞ্জেল র্যাগুয়েল হচ্ছেন ফর জাস্টিস, মানে কেউ তোমার সাথে অন্যায় করছে এবং তোমার সেখানে যদি জাস্টিসের প্রয়োজন হয়, তাহলে আমরা কিন্তু আর্কেঞ্জেল র্যাগুয়েলকে অবশ্যই ডাকবো। তার মধ্যে কি স্যাটার্নের এনার্জি রয়েছে? অবশ্যই। মনে হলো এটা আমার। আর্কেঞ্জেল র্যাগুয়েল। আরেকজনও আছেন স্যাটার্নের জন্য, আমি যেটা দিই আমার রেমেডিতে, সেটা হচ্ছে ক্যাসিয়েল, আর্কেঞ্জেল ক্যাসিয়েল, উনিও সেম। ঠিক আছে, আচ্ছা, র্যাগুয়েলের পর চলে আসছেন আর্কেঞ্জেল র্যাজিয়েল। আর্কেঞ্জেল র্যাজিয়েল হচ্ছেন একটু তোমার সিক্রেসি যারা মেনটেন করতে চায়, মিস্ট্রি পুরোপুরি, যারা অকাল্টে আছে ভীষণভাবে, স্পেশালি তন্ত্রা, ট্যারো, এই যে অকাল্টের জগতে যারা আছেন তাদেরকে উনি ভীষণভাবে সাহায্য করেন। যারা এই ফিল্ডের টিচার তাদেরকে উনি ভীষণভাবে সাহায্য করেন। তুমি স্বপ্ন দেখছো বাট স্বপ্নের মানে বুঝতে পারছো না, তো এই যে ড্রিম ইন্টারপ্রিটেশন, সেখানেও কিন্তু রাজিয়াল তোমাকে সাহায্য করছেন। আর তারপরে আসছেন, আমি স্যামুয়েলকে মিস করে গেছি। স্যামুয়েল ভীষণ ইম্পর্টেন্ট একজন এঞ্জেল, ওনাকে আমরা লাভ এঞ্জেল বলি। মানে আমাদের এই যে রিলেশনশিপের জায়গাটা যেখানে ভীষণভাবে আজকালকার দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে, হ্যাঁ, তো সেখানে আমরা যদি রিলেশনশিপকে বাঁচাতে চাই, অবশ্যই সেখানে পার্টনারেরও মানে দুজনের সহমত হতে হবে। শুধু আমি তাকে চাইছি আর সে অন্যদিকে, সেখানে কিন্তু স্যামুয়েলের প্রেয়ার করলে উনি তোমাকে সেলফ লাভের এনার্জিতে নিয়ে আসবেন। কিন্তু তার মানে রিলেশন থেকে ব্রেকআপ হয়ে যেতে পারে। একদম স্যামুয়েল করিয়েই দেন, একেবারেই করিয়ে দেন। মানে ব্যাপারটা হচ্ছে যদি রিলেশনশিপটা আমার জন্য ভালো না হয় তাহলে উনি ব্রেকআপ করিয়ে দেবেন। একদম একদম। আমার কাছে আমারই একটি মানে স্টুডেন্ট, সে আমার কাছে একটি ক্লাস ওইভাবে করেনি, এরকম ছোট ছোট না সে রেমেডি নিত, বাট সে আমার ভীষণ প্রিয় স্টুডেন্টের মতনই হয়ে গেছিলো অনেক বছর ধরে আমার সাথে তারই। বাট সে যাকে একটি ছেলেকে সে ভালোবেসেছিল, ছেলেটি ওর থেকে বয়সে 15 বছরের ডিফারেন্স, ঠিক আছে, ওর নাম রিমি, হ্যাঁ, তো 15 বছরের ডিফারেন্স, মানে ছেলেটা বড়। বাট ছেলেটার সমস্যাটা হচ্ছে যে যখন ছেলেটির মা বেঁচে ছিল তখন সে কমিটমেন্টে আসতে চায়নি, কারণ মেয়েটি একটুখানি তোমার কি বলবো, মুখরা, মানে মুখরা মানে কি ভীষণই ওর ভেতরে যা বাইরে তাই, একদম স্ট্রেট ফরওয়ার্ড। মানে ছেলেটি যেহেতু এজে বড় না, যেটা হয় একটা মেল ইগো, তো চেয়েছিল একটু ওকে ডমিনেট করতে, মানে ওর কথা শুনে চলবে, তো সেটা ওর দ্বারা হয়নি। আর মেয়েটি শুধু স্ট্রেট ফরওয়ার্ড, বাদ বাকি কি ভীষণ ইমোশনাল। তো এই যে ওকে যে বোঝা, ও আমার থেকে প্রতি মাসে খালি কারেন্ট এনার্জি চেক করতো, দিদি দেখো তো কী ভাবছে, কারণ প্রতি মাসেই দুজনে দুজনকে ব্লক করে দিচ্ছে, হ্যাঁ, তো ও খালি কারেন্ট এনার্জি চেক করাতো যে দেখো প্লিজ কী ভাবছে ও আমাকে নিয়ে, রিলেশনশিপটা আগে কোথায় যাবে। তো আমি ওকে অনেকবার বলেছি যে তুমি এটা থেকে বেরিয়ে এসো, এখানে কোনো ফিউচার নেই, তোমাকে ও কোনো দিনও বুঝবে না। কিন্তু যেটা হয়, আসতে বলতে চাইলেই তো আর হতে পারে না, না। তারপরে এরকম করতে করতে একটা সময় আমি বললাম যে এবার কিন্তু তোমাকে ডিসিশন নিতে হবে, কারণ ছেলেটা বারবার ওই কমিটমেন্টের জায়গায় এসে আটকে যাচ্ছে। মেয়েটির হঠাৎ করে বাবা মারা গেল, তার আগে ছেলেটির মাও মারা গেলেন। তখন কিন্তু ছেলেটা বলল ঠিক আছে আমি এবার বিয়েটা নিয়ে ভাবছি, কারণ আমি তো একা হয়ে গেছি একদম, ওর বাবা আছে। তো সেখানে ও বলল যে আমি ভাবছি, এদিকে মেয়েটির হঠাৎ করে বাবা মারা গেল, তো ও একা হয়ে গেছে। তো ও তখন ছেলেটি বলছে যে এবার যেহেতু বাবাকে দেখার ব্যাপার, আর মেয়েটি এই রেকি ওয়ার্ল্ডে আছে, মানে এই জগতের পুরোপুরি, তো কতটা ওর বাবাকে দেখবে এই করবে, সেই সন্দেহ, মানে আবার ডাউটের এনার্জি, মানে ওর উপরে ভরসা করতে পারছে না। আমি তখন মেয়েটিকে বললাম যে বাবু তোমাকে কিন্তু এবার বেরোতে হবে, এইভাবে আর কতদিন চলবে। হ্যাঁ, বলছে হ্যাঁ, ও আমাকে বলছে যে তুই আমার জন্য নিজের লাইফটা নষ্ট করিস না, তুই কর, ভালো কোথাও দেখে বিয়েটা করে নে, কিন্তু আমি কিছুতেই পারছি না, এটা আমার পক্ষে আচ্ছা দিদি কোনোভাবেই কি এটা সম্ভব না? আমি বললাম দেখো এখানে ডিভাইন মিরাকল ছাড়া আর কিছু পসিবলই না, এখানে যদি তোমাকে আমি রেমেডিস দিই, আমি জানি না ওনারা কি দেবেন। তারপরে দেখলাম হ্যাঁ, ও রেমেডি যখন আমার থেকে নিল, ওর জন্য স্যামুয়েলের প্রেয়ার এবং আরও কিছু বৈদিক মন্ত্র এসব এসেছিল। তো স্যামুয়েলের প্রেয়ার ও নিয়েছিল কিসের জন্য? রিলেশনশিপটাকে রিপেয়ার করার জন্য, ঠিক করার জন্য, যাতে ও ফিরে। আমি ওকে বলেছিলাম যে যা করার উনি করে দেবেন, তুমি শুধু প্রতিদিন মন দিয়ে কিন্তু 2 বার করতেই হবে। হ্যাঁ, তুমি বিশ্বাস করবে না, আফটার 1 উইক হঠাৎ করে ওর কাছে মেসেজ এলো, মানে ছেলেটি বলেনি, ছেলেটির বন্ধুবান্ধবদের তরফ থেকে মেসেজ এলো, ছেলেটি অন্য কারুর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে।
এবং সেখানেও সে অদ্ভুত এমন একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে, সেই মেয়েটা নেগেটিভ ওয়ার্ল্ডের সাথে যুক্ত। তো ও কী করছে, ছেলেটার পাওয়ারটা নেওয়ার চেষ্টা করছে, পজিটিভ এনার্জিটা। এটা যারা যারা করেন আর কি এই ধরনের কাজগুলো। তারপরে কী হলো, 2 দিন পরে ও আমাকে এটা বলল যে দিদি দেখো আমি যে করলাম এটা, তাহলে কি হলো, আমার তো কোনো ফল হলো না। আমি তোমাকে বলেইছিলাম যে রেজাল্ট কিন্তু গ্যারেন্টেড না, এটা পুরোপুরি ওনাদের ওপরে। উনি ডিসাইড করবেন উনি কোনটা তোমার decide জন্য করবেন ভালো। তোমার জন্য কোনটা বেস্ট। তারপরে ছেলেটি অটোমেটিক্যালি ওর সাথে কন্ট্যাক্ট করলো, নিজে থেকে কন্ট্যাক্ট করে আমাকে বলছে তুই আমাকে বাঁচা, তুই আমাকে এখান থেকে বার কর। আমাকে তখন বলছে যে দিদি আমি কি করবো। আমি বলছি একেবারেই না, তুমি সরে আসবে। তুমি কেন এর মধ্যে ঢুকবে, তুমি নিজে রেগির জগতে আছো, তুমি কেন এর মধ্যে ঢুকবে। কিন্তু ও কিন্তু করলো, আমার কথা শুনলো না, ও কিন্তু করলো। করেও কিন্তু লাভ হলো না, ওকে যে রেকি দিল, যাই দেওয়ার কি করেছে আমি জানি না, কিন্তু আমি বারণ করা সত্ত্বেও ওর সাথে কন্ট্যাক্ট রাখলো, ওকে চেষ্টা করলো ওখান থেকে বার করে আনার। হ্যাঁ, ছেলেটি বেরিয়ে এসছে কি না সেই বিষয় নিয়ে ও পরে যখন আমাকে বলল, তখন আমাকে একদিন হঠাৎ করে ফোন করে বলছে যে দিদি তোমাকে কি বলে ধন্যবাদ জানাবো আমি জানি না, ও বেরিয়ে আসতে পারছে না ওখান থেকে। আমি বললাম আমি তোমাকে আগেই বলেছিলাম এর মধ্যে যেও না। বলছে কিন্তু একটা অদ্ভুত জিনিস দিদি আমার সাথে হয়েছে। আমি বললাম কী হয়েছে? বলছে আমার ওর প্রতি আর কোনো ফিলিংস নেই, আমি চাই ও ভালো থাকুক, ও ওখান থেকে, ওকে কি কোনোভাবে বার করে আনা সম্ভব? আমি বলছি না, তুমি পারবে না, তুমি সরে এসো। বলছে আমার কোনো আর ফিলিংস কাজই করছে না, আমি এবার শুধু নিজেকে ভালো রাখতে। আমি বলছি হ্যাঁ সেটাই করবেন স্যামুয়েল তোমাকে, উনি পুরোপুরি, তুমি কিন্তু এই যে এটা কাট হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, তাই বলে কিন্তু বন্ধ করো না, তুমি এটা কিন্তু কন্টিনিউ করো। তুমি দেখো উনি পুরোপুরি তোমাকে সেলফ লাভের এনার্জিতে নিয়ে আসবেন। এবং আজকে সত্যিই সে ভীষণ ভালো আছে, যেহেতু আমার সাথে আমরা একই জগতে আছি, আমার সাথে ওর কানেকশন আছে, যোগাযোগ হয়। হ্যাঁ, তো আমি যার ফলে আমি জানতে পেরেছি যে ও আজকে মানে ও নিজে থেকেই আর কি কল করে বলে, এবং আগের থেকে এখন অনেকটাই ভালো আছে, মানে রিলিফ পেয়েছে। ওই যে একটা সব সময় যে আমি দিদি আমি ওকে টেক্সট করছি, আমার টেক্সট দেখছেই না, না না, এরকম তো অনেকের ক্ষেত্রে প্রচুর হয়। একেবারে। তো ওই যে জায়গাটা না স্যামুয়েল পুরোপুরি একদম অয়েনমেন্ট লাগিয়ে দিয়েছেন, ঠিক করে দিয়েছে। একদম ঠিক করে দিয়েছেন, ফলে ও আনন্দের সাথে এখন কাজ করতে পারছে। আচ্ছা, এরপরে চলে আসছেন আর্কেঞ্জেল মেটাট্রন। আর্কেঞ্জেল মেটাট্রন ভীষণই ইম্পর্টেন্ট এঞ্জেল ফর চাইল্ড এডুকেশন। উনি পুরোপুরি এই জায়গাটা কিন্তু দেখেন, যেখানে তোমার বাচ্চা যদি পড়াশোনায় মন দিচ্ছে না বা পড়াশোনা করছে না, তো সেখানে বা কোনোভাবে তার কিছু প্রবলেম আছে, ডেফিনেটলি কিছু প্রবলেম আছে, সেই জন্যই সে কিন্তু করতে পারছে না। সেখানে যদি সে তাকে নিজেকে করতে হবে, মা বাবা করলে হবে না 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 না, মা বাবা করলে হবে না, নিজেকে করতে হবে। মা বাবা করলে অনেকেই যাদের বাচ্চারা করতে পারে না, না, তো সেখানে আমি তাদেরকে তখন আর ওই মাইকেলের প্রেয়ারটা আমি দিই, যেহেতু একটা ভীষণভাবে ওই নেগেটিভিটি রিলিজ করার ব্যাপার থাকে, মাইকেলের প্রেয়ারটা মাকে দিই, আর তার সাথে ওয়াটার থেরাপি, মানে যা কিছু মন্ত্র, যা কিছু বেদিক মন্ত্র, যা কিছু আসে তোমার রেমেডিয়াল পার্টে, সেটা আমি বলি মাকে যে আপনি করুন, করে ওই যে জলে ফু দেওয়ার যে ব্যাপারটা, ফু দিয়ে জলটা আপনার বাচ্চাকে খাওয়াবেন। ফলে কি হয়, রেজাল্ট পেতে দেরি হবে, কারণ ও তো ডিরেক্ট করছে না, কিন্তু কিছুটা হলেও কাজ হয়। একদম কিছুটা কি পুরো কাজই হবে, কিন্তু দেরি হবে। যেটা ধরো আমি বলেই দিই যে মিনিমাম 90 ডেজ, ম্যাক্সিমাম 6 মান্থস, ডিপেন্ড করছে এনার্জির ওপরে কতটা নেগেটিভিটি আছে, কারুর কারুর ক্ষেত্রে 7-8 মাস, কারুর কারুর ক্ষেত্রে 1 বছর। হ্যাঁ, তো সেখানে কিন্তু অনেক আগেই রেজাল্ট পেয়ে যায় যদি নিজে করে, আর যদি মা করছে, পেরেন্টসরা করছেন, সেখানে রেজাল্ট পেতে একটু দেরি হবে, কিন্তু রেজাল্ট পাবেই। তো মেটাট্রনের কাজই হচ্ছে চাইল্ড এডুকেশনের জায়গা। এবং এই যে আকাশিক রেকর্ড এখন যারা করেন, তো সোলের সমস্ত রেকর্ড মেটাট্রনের কাছে থাকে। অ্যাকচুয়ালি ওনাকে চিত্রগুপ্ত যে আমরা জানি সব রেকর্ড থাকে ওনার কাছে, তো উনি হচ্ছেন চিত্তগুপ্ত, মানে আমাদের চিত্তের মধ্যে উনি লুকিয়ে থাকেন, ওনার এনার্জি মেটাট্রনের। তুমি কি করছো, তোমার নেগেটিভ কর্মা, তোমার পজিটিভ কর্মা, সব কিছু উনি প্লাস মাইনাস হিসেব করছেন। রাখছেন। একদম একদম, যারা আকাশিক রেকর্ড করেন ওনার থ্রু দিয়ে, মানে উনি যদি পারমিশন দেন তবেই জানতে পারবে তুমি সোলের সম্বন্ধে সব কিছু, আদারওয়াইজ না। অ্যাকচুয়ালি এগুলো আমি যতদূর জানতে পেরেছি ওনাদের সাথে কানেক্ট হওয়ার পরে, এগুলো পুরোপুরি নেচারের এগেনস্টে, মানে আগে কিন্তু এগুলো ছিল না। তার মানে আপনি বলছেন যে এই আকাশিক রেকর্ড বা এই যে ধরুন পিএলআর, এগুলো হ্যাঁ, নেচার চায় না না হোক। না না, কারণ
ওইভাবেই তো সিস্টেমটা আছে না। তুমি এখানে এসছো কর্মা সার্ভ করতে, তোমার কার্মিক ব্যাগেজেস রিলিজ করতে এসছো, তুমি পৃথিবীতে সেই কারণেই জন্মেছো। একটা সোল যখন ফিরে আসছে তার কিছু বাকি থেকে যাচ্ছে, অ্যাকাউন্ট কমপ্লিট হয়নি, ঠিক আছে, কিছু বাকি থেকে গেছে। বাকি যারা তার সাথে আছে, যারা আদার্স কার্মিক আছে, কিছু না কিছু বাকি থেকে গেছে। কিছু সোল থাকে রিভেঞ্জফুল, কিছু থাকে ডিজায়ার, যে আমার এই ইচ্ছে নিয়ে বাকি আমরা তো রয়ে গেছে। হ্যাঁ, তো সেই জন্যেই তো তুমি ফিরে আসছো। প্লাস তোমার নেগেটিভ কর্মা, সেগুলো কোথায় যাবে? লাইফ আফটার লাইফ যে জমা হচ্ছে। তা আমরা পৃথিবীতে আসছি তো ওটাই, এটাকেই বলা হয় নরক। এটা ছাড়া আর কোনো জায়গা নেই, মানে আমি যতটুকু জানতে পেরেছি। আমি সত্যি মানে এই সম্বন্ধে ভীষণই অজ্ঞ, কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি যে এই কারণেই আমরা পৃথিবীতে আসি, এবং আমাদের জানার কোনো অধিকার নেই যে আমার পাস্টে কি হয়েছে আমার সাথে। তাহলে জানলে কি ক্ষতি হতে পারে বলে মনে হয় কোনো আপনার? ক্ষতি হতে পারে না। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে, যেটা আমি জানছি সেটা কি সত্যি, ওখানে একটা কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। কারণ আকাশিক রেকর্ডে তোমার হয়ে আরেকজন বলছে, আর পিএলআরে তুমি নিজে দেখছো, সেই দেখাটা কতটা অথেন্টিক সেখানে কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। এটা অবশ্যই যারা এই ফিল্ডে মানে বেস্ট যারা, তারা নিশ্চয়ই করেন। ওইদিকে আমি বলাটা অনেক বড় অপরাধ হয়ে যাবে, কিন্তু আমাকে যেটা বলা হয়েছে এটা পুরোপুরি নেচারের এগেনস্টে, তোমার জানার কোনো প্রয়োজন নেই, এবং তোমার অধিকারও নেই। অধিকার নেই, দেখানো হয়ই না। কারণ আমার কাছে যতগুলো প্রেডিকশন আসে, এমন এমন কেস আছে যেখানে আমি রেমেডি দিতে পারি না। আমি রিকোয়েস্ট করছি, আমাকে না বলে দেওয়া হচ্ছে। কেন? প্রারব্ধ আছে। আগে আমি বুঝতামও না এই প্রারব্ধ ব্যাপারটা কি, তখন আমাকে যখন দেখানো হচ্ছে যে দেখো কি করেছে। একটা কেস এসছিল, একজন একটি মেয়ে আমার কাছে, ও পুরুলিয়া থেকে এসছিল। ওর দুবার আইভিএফ ফেল করেছে, হ্যাঁ, তো মা হতে চায়। আমার কাছে এসে ভীষণ কান্নাকাটি করছে। স্বাভাবিক, আমিও একজন মা, আমার ভীষণ খারাপ লাগছে। আমি বলছি দাঁড়া বাবু, আমি আগে দেখি তোর জায়গাটা। তো যখন আমি এঞ্জেলের সাথে কানেক্ট করছি, বলছে না, একে দেওয়া যাবে না, এর পানিশমেন্ট, একে পানিশমেন্ট পেতেই হবে। আমি বলছি মানে এটা কি করে সম্ভব? একজন মা হতে চাইছে, কোনো তো ওয়ে হবে না? কারণ আমার কাছে এরকম বহু কেস আসে, সেখানে সলিউশন হচ্ছে, তারা মা হতে, তাহলে এখানে কেন? কেন প্রবলেমটা কি? তখন আমাকে দেখানো হচ্ছে যে ওই মেয়েটি পাস্টে, পুরো তার পাস্ট আমাকে খুলে দেখানো হচ্ছে যে সে ওই শিশু পাচার করতো, যার ফলে তাকে তার মা হওয়ার কোনো অধিকার নেই। কারণ সে বহু মায়ের কোল থেকে বাচ্চা কেড়ে নিয়েছে, বহু মাকে সে কাঁদিয়েছে, সেখানে তার কোনোই অধিকার নেই মা হওয়ার। কিন্তু সে তো জানে না, না সে কি করে এসছে। মানে কর্মফল তো ভোগ এটা করতেই এত হবে। প্যাথেটিক। এটাকেই বলে প্রারব্ধ, তোমাকে ভোগ করতেই হবে। উনি প্রচুর তান্ত্রিকের কাছে গেছেন, এর কাছে গেছেন, তা বলছে ম্যাম আমি অনেক লাখ লাখ টাকা খরচ করেছি আংটি, কোনো কিছুতেই কিছু হয়নি। আপনি হঠাৎ করে এই তোমার প্রোগ্রাম দেখে যে আমি জানতে পারলাম আপনি এঞ্জেলদের সাথে কথা বলেন, ওনারা এই দেন, তো সেই জন্য আমাকে প্লিজ আপনি হেল্প, কিছু তো উপায় হবে না? আমি বলছি বাবুরা কিচ্ছু উপায় নেই, আমার কিছু করার নেই এখানে। বলছে এঞ্জেলরা তাহলে সব কিছু পারে না বলুন? আমি বলছি না, কে বলেছে? দে আর অল কমিটেড টু গডস। কিন্তু যেটা যেটা আমরা বলি না বিধির বিধান, সেটা তো একমাত্র খণ্ডানোর। এমনকি বিধাতাও সেটাকে চেঞ্জ করতে পারেন না। সেটা তো বটেই, সেটা তো আমরা মানে আমাদের যদি পুরাণগুলো দেখি, আমাদের ধর্মগ্রন্থগুলো দেখি, সেখানেও তার প্রমাণ আমরা পেয়ে যাব। এরম বহু মানুষের আমি মৃত্যু দেখতে পাই, কিন্তু মানে এত খারাপ লাগে সঙ্গীতা, আমি বলতে পারি না তাদেরকে, কারণ ওটা বলার পারমিশন নেই। শুধু এইটুকুই বলি যে প্রেয়ার করো, আর মানে চেষ্টা করো একটু নিজেকে ভালো রাখার, আনন্দে থাকার, ব্যাস। তাতে বেশ কিছু মানুষ যারা বোঝার ঠিকই বুঝে যান যে ম্যাম কেন এরম বলছেন, কিন্তু ওটাই আমরা চেঞ্জ করতে পারি না। এঞ্জেলরাও পারেন না, একদমই পারেন না, হয় না। তারা প্রোটেকশনটা দেন, তারা হ্যাঁ, যতটা হ্যাঁ, ভালো হ্যাঁ। করার সম্ভব ততটুকু করার হয়তো একদম, চেষ্টা একদম। করেন। সেটা অনেক যদি আগে থেকে হয় না, আমি ওই জন্য প্রত্যেককে বলি যে একটা ডিভাইন হেল্প নিয়ে চলো, এটাতে তো কোনো অসুবিধা নেই না। তুমি যদি একটা ডেইলি বেসিসে মেডিটেশন করছো, সেখানে প্রবলেমটা কি? এবং কিছুটা টাইম তো দেওয়াই যায়, 15-20 মিনিট কি ম্যাক্সিমাম 30 মিনিটস, 24 ঘন্টার মধ্যে কি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, আমরা চাইলেই দিতে পারি। তো তবেই আমরা তো এই পানিশমেন্টের জায়গাটা, যেটা আমার প্রারব্ধ, সেটা কিন্তু কোনোভাবেই হয় না। তো এই জিনিসগুলো আমি ভীষণ দেখেছি। হুম।
দিদি আমরা মেটাট্রনকে নিয়ে কথা বলতে বলতে এদিকে চলে হ্যাঁ, এলাম, হ্যাঁ, অন্যদিকে হ্যাঁ। বেরিয়ে গেলাম পুরোটা, আচ্ছা, আমরা আবারও ফিরে যাই। এবার হচ্ছে নেক্সট আসছেন মেটাট্রনের ভাই আর্কেঞ্জেল স্যান্ডেলফোন। আর্কেঞ্জেল স্যান্ডেলফোন আবার ভীষণ দারুণ, ভীষণ মিষ্টি একজন এঞ্জেল। উনি মাইকেলের সাথেই থাকেন, মানে মাইকেলের ভীষণ প্রিয়। তার কারণই হচ্ছেন ফিয়ারকে রিমুভ করার জন্যে। তোমার মধ্যে যদি ভয় থাকে তখন আর্কেঞ্জেল মাইকেল স্যান্ডেলফোনকে পাঠান, কারণ উনি মিউজিকের জগতে রয়েছেন। ঠিক আছে, তো উনি ওনার ওই মিউজিকের থ্রু দিয়ে তোমার ভেতরকার ভয়কে উনি দূর করে দেবেন। এছাড়া গ্লোবাল যা কিছু আছে, গ্লোবালি পুরো আমাদের নেচারকে দেখা, গ্লোবাল ওয়ার্মিং, এই সব কিছু কিন্তু স্যান্ডেলফোন দেখেন এই জায়গাগুলো। আচ্ছা, তারপরে চলে আসছেন আর্কেঞ্জেল ন্যাথানিয়েল। আর্কেঞ্জেল ন্যাথানিয়েলকে বলা হয় ফাস্টেস্ট এঞ্জেল। এমার্জেন্সি পিরিয়ডে আমি বাড়ি থেকে বেরিয়েছি, লেট হয়ে গেছে, মানে এক্ষুনি আমার দরকার একটা অটো বা ট্যাক্সি, ন্যাথানিয়েলকে ডাকো। বা তোমার বাড়িতে কেউ অসুস্থ হয়েছে, অ্যাম্বুলেন্সকে কোনোভাবেই পারছো না, ন্যাথানিয়েলকে বলো, সাথে সাথে উনি ব্যবস্থা করে দেবেন। ইমার্জেন্সি ম্যানেজমেন্ট। একদম, উনি ভীষণ তাড়াতাড়ি কাজ করেন, ভীষণ তাড়াতাড়ি। আর লাস্টে আসছেন আর্কেঞ্জেল এজরায়েল। আর্কেঞ্জেল এজরায়েল হচ্ছেন ডেথ এঞ্জেল। যখন তোমার বাড়িতে কেউ মানে ঠিক চলে যাওয়ার মুহূর্তে যখন তুমি বুঝতে পারছো, সেই সময় যদি তুমি এজরায়েলকে প্রেয়ার করো না, ফলে কি হবে, যদি সেই মানুষটা কষ্ট পাচ্ছেন, ধীরে ধীরে তার কষ্টটা উনি লাঘব করে দেন। উনি ওনার দূতকে তো অবশ্যই পাঠান সোলকে রিলিজ করার জন্যে, কিন্তু প্রেয়ার করলে উনি ওই কষ্টটা লাঘব করে দেন। তো এই হচ্ছে আমাদের 16 আর্কেঞ্জেল, এবং তাদের প্রত্যেকেরই নিজের নিজের দায়িত্বে তারা আছেন। যদিও আর্কেঞ্জেল মাইকেল সবার ওপরে, মানে হি ইজ দি প্রিন্সিপাল, উনিই প্রত্যেককে চালান, কিন্তু প্রত্যেকের ওপরেই গড আলাদা আলাদা দায়িত্ব দিয়ে রেখেছেন। দিদি আমি একটা জিনিস জানতে হ্যাঁ। চাইবো, ধরুন বিভিন্ন মানুষ আপনার কাছে আসছেন তাদের প্রবলেম নিয়ে, হুম হুম মানে আপনি এটা কি করে বোঝেন যে কোন মানুষের জন্য কোন এঞ্জেল বেস্ট হবেন, হুম প্রেয়ার কার প্রেয়ার প্রেয়ার করলে হ্যাঁ বেস্ট হবে? করতে দেব। তো সেক্ষেত্রে যখনই কেউ আমার কাছে প্রেডিকশন বা কনসালটেশনের জন্য আসছেন, তো সবার আগে আমি একটা তাদের ছবি দিতে বলি, যে যার সম্বন্ধে জানতে চাইছে, ছবি, নাম এবং ডেট অফ বার্থ। ডেট, টাইম, প্লেস হলে তো খুবই ভালো, বাট অনলি যদি ডেট অফ বার্থটা কেউ দেয় তাহলে ভীষণ মানে আমার পক্ষে সুবিধা হয়। তার কারণটাই হচ্ছে এই যে ডেট অফ বার্থের মধ্যে টোটাল তোমার 8টা নাম্বার আছে, তুমি দেখো টোটাল 8 নাম্বারস ম্যাক্সিমাম। মানে প্রথম দুটো হচ্ছে ডেট, হ্যাঁ, তারপরে হচ্ছে মান্থ, সেখানেও 2, তারপরে ইয়ার, সেখানে চলে আসছে 4, মানে 4 + 4 8। আর নিউমারোলজিক্যালি আমরা জানি নাম্বার আছে আমাদের 0 to 9, তো এখানে ম্যাক্সিমাম কিন্তু আমরা 8টা নম্বর পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার আমি কি দেখি, এই 8টা নম্বরের মধ্যে সবগুলোই যে থাকবে তার কোনো মানে নেই। ঠিক আছে, বা ওই যে 9টা নম্বর তো থাকবে না, একটা তো অ্যাবসেন্ট থাকবেই, 8টাই যে থাকবে তারও কোনো মানে নেই, 0 তো থাকবেই। তো কোন নাম্বারটা অ্যাবসেন্ট সেটা আমি দেখি। কোন নাম্বারটা 2-এর বেশি রিপিট হয়েছে, দুবারের বেশি, যেটা দুবারের বেশি রিপিট হয়েছে সেই রিলেটেড যে প্ল্যানেট আছে সে কিন্তু নেগেটিভ হয়ে গেল। মানে কারুর যদি ধরো 9 সেপ্টেম্বর 1999 হয়ে গেল, তার রিলেশনশিপ তো গয়া। ঠিক আছে, সে যতই চেষ্টা করুক না কেন, তার ম্যারিড লাইফও 0, সে যতবারই রিলেশনশিপে পড়বে সেখানে মানে মঙ্গলটা সাংঘাতিক নেগেটিভ হয়ে গেল। নাম্বার 9 হচ্ছে মার্সের এনার্জি পুরো নেগেটিভ হয়ে গেল। তো এইভাবে আমি ওই জায়গাটা আগে দেখে নিই যে কোন প্ল্যানেটটা নেগেটিভ হয়ে যাচ্ছে, কোন প্ল্যানেটটা অ্যাবসেন্ট আছে, মানে তার পাওয়ারটা পাচ্ছি না, আমরা এনার্জিটা তো পাচ্ছি না, নেগেটিভ মানে অ্যাবসেন্ট থাকছে। তো সেখানে সেই বুঝে সেই রিলেটেড যে আর্কেঞ্জেল আছেন তার প্রেয়ার আমি তাকে দেব, এবং তার সাথে সাথে অবশ্যই আমি এটাও দেখে নেব যে ওই যে নাম্বারগুলো অ্যাবসেন্ট আছে বা যে নাম্বারটা দুবারের বেশি রিপিট হয়েছে, অদ্ভুতভাবে সেই নাম্বারের যে প্ল্যানেটটা না বাস্তুতে, সেই প্ল্যানেটটা যেদিকে রয়েছে বাস্তুর ডিরেকশানে, সেই জায়গাটা ড্যামেজ। তার মানে এঞ্জেলদের সাথে যখন আপনি কথা বলছেন, মানে তারা কারো বাড়িতে বাস্তুতে কি প্রবলেম রয়েছে সেটাও ওনারা প্রেডিক্ট করে দেন। একদম একদম একদম। কারোর ডেট অফ বার্থে যদি 3 মিসিং হয়, নাম্বার 3, তো নাম্বার 3 মানে হচ্ছে জুপিটার, তার মানে তার বাড়ির নর্থ ইস্টে প্রবলেম থাকবেই থাকবে। ঠিক আছে, এটা নয় যে 100% কেসে, জেনারেলি দেখা যায়, এবং দেখি যখন যে হ্যাঁ সত্যি, কারণ আমি ক্লায়েন্টকে জিজ্ঞেস করি
আমাকে সব কিছু তার ডেটা নিয়ে তারপরে তো রেমেডির জন্য ওনাদের কাছে যাব। আগে আমি নিজে জেনে নিই যে সত্যি কি আছে, মানে তোমার নর্থ ইস্টে ঈশান কোণে কি টয়লেট আছে বা কিচেন আছে বা ওই দিকে কোনো বারান্দা আছে, যদি বারান্দা ঝুলন্ত থাকে বা ভেতরেও থাকলে কাটিং থাকে, তো এইগুলো সবই হচ্ছে, বা ওখানে যদি বেডরুম থাকে সেখানে শুচ্ছ তুমি, তো এইগুলো সবই কিন্তু বাস্তুদোষ হয়ে যাচ্ছে। আর সেইখানে কিন্তু প্রবলেম আসবেই আসবে তোমার লাইফে। দেখো, একটা তো হচ্ছে তোমার পাস্ট লাইফ কর্মা, সেটা আছে। তোমার কোন প্ল্যানেটটা নেগেটিভ, কোন প্ল্যানেটটা অ্যাবসেন্ট, তার এফেক্ট আছে। তার সাথে তোমার বাস্তুর কিছুটা তো থাকবেই থাকবে, কিছু না কিছু বাস্তুদোষ আমাদের প্রত্যেকের থাকে। এরকমও আমার কাছে মানুষ এসছেন যে দেখিয়ে কারেকশান করে, হ্যাঁ, তারপরেও তার লাইফে ভালো কিছু হচ্ছে না, মেয়ের বিয়ে হচ্ছে না। এটা ম্যাক্সিমাম আমার কাছে আসে যে ম্যাম আমার মেয়ের বিয়ে হচ্ছে না। তো আমি দেখছি সেখানে বাস্তুতে প্রবলেম আছে। কি আছে? নর্থে টয়লেট আছে, ঠিক আছে। তা আমি বললাম ওটা তো আপনাকে সরাতে হবে। কেন ম্যাম? টেপ লাগিয়ে দিয়ে গেছে, লাল টেপ, নীল টেপ, তো সব জায়গায় টেপ লাগিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাই বললাম তাহলে টেপ লাগিয়ে কেন রেজাল্ট পাচ্ছেন না? বলে ওই জন্যই তো এসছি আপনার কাছে, আপনি একটু দেখুন। তারপরেও আমার মেয়ের বিয়ে হচ্ছে না। আমি বলছি আপনাকে এই ফ্ল্যাট বা বাড়ি হয় সেল করতে হবে, ফ্ল্যাট হলে তো সেল করতেই হবে। এখানে আমি মানে তোমার যদি নর্থ ইস্টে টয়লেট থাকে আর সাউথ ওয়েস্টে যদি ওপেনিং থাকে, রাহু, সাউথ ওয়েস্ট হচ্ছে রাহুর জায়গা, সেখানে ধরো বারান্দা থাকলেও সেটাও ওপেনিং, সেখানে গ্রিনারি থাকলে ওপেনিং, সেখানে যদি পুকুর থাকে, সেখানে যদি দরজা থাকলে তো কথাই নেই। হ্যাঁ, তাহলে কিন্তু এই দুটোতে আমি রেমেডি দিই না। তাহলে ওই নর্থ ইস্টে কী হচ্ছে? টয়লেট আছে, তাহলে সেখানে কোনো রেমেডিই কাজ করবে না। আর ওখানে ওই রকম টেপ লাগিয়ে হবেই না, তাহলে তোমাকে হয় সেল করতে হবে, আর নিজের বাড়ি থাকলে সব ভেঙে আবার ঠিক করতে হবে। তুমি বাস্তু কারেকশান যতক্ষণ না করবে, আমি বলেই দিই ক্লায়েন্টকে, আমার রেমেডি কিন্তু 70% কাজ করবে, তুমি কিন্তু 100% রেজাল্ট পাবে না। বাস্তু এতটাই আমাদের লাইফে প্রভাব বিস্তার করে। তো এখানে আমি ডিরেকশানগুলো একটু বলে দিই সবাইকে, তাহলে সবার পক্ষে সুবিধা হবে। যে ইস্টে রয়েছে সান, এটা তো আমরা প্রত্যেকেই জানি। ওয়েস্টে আছে স্যাটার্ন, নর্থে আছে মার্কারি, আর সাউথে আছে মার্স। নর্থ ইস্টে আছে জুপিটার, নর্থ ওয়েস্টে আছে মুন, সাউথ ইস্টে ভেনাস, আর সাউথ ওয়েস্টে আছে তোমার রাহু। আর মাঝে লাস্টে যে আছে কেতু, সে হচ্ছে আমাদের ব্রহ্মস্থান, মানে বাড়ির ঠিক মিডলে সেন্টার পয়েন্টে কেতুর অবস্থান। তার সাথে জুপিটারের সাথেও, মানে ওই তোমার নর্থ ইস্টে কিছুটা কেতুর এনার্জি থাকেই থাকে। হ্যাঁ, এই সব প্রবলেমগুলো কিন্তু সলভ করা সম্ভব, যেটা আমি বললাম। ওই দুটো কারণ হলে আমি সলভ করতে পারবো না। আর হচ্ছে যদি কেতু নেগেটিভ হয়, কেতু যদি নেগেটিভ হয় কারুর, সে আসবে না কোনো পজিটিভ এনার্জির কাছে, তাকে নিজেকে আসতে হবে, যেটা তার পক্ষে সম্ভব না। কেতু নেগেটিভ হলে মানুষটি নাস্তিক হবে, ম্যাক্সিমাম তাই দেখা যায় না? মানুষটি নাস্তিক হবে একদম, এবং তার স্পিরিচুয়ালিজমের দিকে কোনো ইন্টারেস্ট থাকবেই না। সে কোনো মানে গুরুর সাথে তার কানেক্ট হবেই না, তার স্পিরিচুয়াল গ্রোথই হবে না। তাহলে যদি স্পিরিচুয়াল গ্রোথ না হয়, তাহলে লাইফের প্রবলেমগুলো সলভ হবে কি করে? সে তো যাবে তান্ত্রিকের কাছে, যারা ওই আরও নানা রকম বিদ্যায় পারদর্শী, তাদের নেগেটিভ, এবং সে নিজেও ব্ল্যাক ম্যাজিক করবে। যার কেতু নেগেটিভ, সে কিন্তু নিজেই ওই দিকেই যাবে, অদ্ভুতভাবে সে ওই দিকে যাবে। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এবার এই যে বাস্তুর আমি দিকগুলো বললাম, ধরো তোমার সাউথ ইস্ট আছে, যেখানে কিচেন হতে হবে, অগ্নিকোণ। এবার সেখানে তুমি যদি টয়লেট করে রেখেছো, বা সিঁড়ি আছে, বা অন্য কোনো ধরো প্রবলেম রয়েছে, তো সেখানে সেটা হয় তোমাকে সলভ করতে হবে। আদারওয়াইজ সেই রিলেটেড যিনি এঞ্জেল আছেন, প্রত্যেকটার জন্যে এঞ্জেল আছেন, প্রত্যেকটা দিকের জন্য এঞ্জেল আছেন, তো সেই রিলেটেড এঞ্জেলের আমি তাকে প্রেয়ার দেব। একটা হচ্ছে প্ল্যানেটের জন্যে, এবার যদি দুটো কমন হয়ে যায় তাহলে একজন এঞ্জেলই, আদারওয়াইজ দুজন আর্কএঞ্জেলের প্রেয়ার তোমাকে করতে হবে। তো এইভাবে কিন্তু আমাদের এঞ্জেলের জগতের সাথে বাস্তু, নিউমারোলজি এবং অ্যাস্ট্রোলজি তিনটেই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। এদেরকে ছাড়া কিন্তু হবে না, সবটাই লাগবে। সবটাই লাগবে, কোনোটা ছাড়া কোনোটা নয়, কোনোটা ছাড়া কোনোটা নয়। দিদি, আমাদের যদি একটুখানি মানে পয়েন্ট আউট করে দেন, কয়েকটা সমস্যার সমাধান যদি আমাদের করে দেন, তাহলে খুব ভালো হয়।
আচ্ছা, রেমেডিসের জায়গাটা বলছো। আচ্ছা, রেমেডিস বলতে গেলে আমি আগেরবার যেরকম ওয়াটার থেরাপি দিয়েছিলাম, তো সেখানে তো বললাম যে ভীষণ ভালো মানে মানুষ আর কি রেজাল্ট পেয়েছেন, যারা সত্যিই করেছেন, ঠিকভাবে করেছেন। আর এবার আমি 3টে এঞ্জেল নাম্বারের ওপরে রেমেডি দেবো। আগে তো আমি এঞ্জেল নাম্বার নিয়ে বলেই দিয়েছি। এঞ্জেল নাম্বার 111 থেকে 999 এবং 1111, 1212 এগুলো আমি বলেছি। এর মধ্যে মেনলি হচ্ছে 111 ফর মানি, এটাও আমি বলেছিলাম। 111 মানির জন্যে, 222 রিলেশনশিপের জন্যে, আর 444টা এমন একটা এঞ্জেল নাম্বার, আমি বলেছিলাম হয়তো তোমার মনে আছে, 333 আর 444 ওই সময় প্রেয়ার করলে ডিরেক্টলি শুধু এঞ্জেলের কাছে না, ঈশ্বরের কাছে তোমার প্রার্থনাটা পৌঁছাচ্ছে। একদম ব্রহ্ম কারণ মুহূর্তের সেই ব্রহ্ম সময়টাও মুহূর্ত, চলে আসছে। স্বর্গের দরজাগুলো কিন্তু খোলা থাকে। তাহলে তোমার লাইফে এমন যদি কিছু প্রবলেম এসে থাকে যেটা কোনোভাবেই তুমি সলভ করতে পারছো না, কেউ তোমাকে হেল্পও করতে পারছেন না, সেটা যে প্রবলেমই হোক না কেন, ওই 444-এ তুমি যদি প্রেয়ার করো তাহলে কিন্তু ওই প্রবলেমটা থেকে তুমি বেরিয়ে আসবে। এবং এই যে আমি রেমেডিগুলো দেবো, এটা অ্যাকচুয়ালি এটি রিচুয়াল আর কি। এই রেমেডি কিন্তু পুরোপুরি ট্রায়াল অ্যান্ড টেস্টেড। এটা আমি যাদেরকে আমার ক্লায়েন্টদের দিই, ওই সেখান থেকেই আমি দিচ্ছি। তো প্রথমে ধরো আমি 111টা বলছি। 111 মানে মানি, তুমি ফিনান্সিয়াল প্রবলেম ফেস করছো, তুমি টাকা পয়সা প্রচুর ইনকাম করো কিন্তু মানি সেভিংস হচ্ছে না, বা তুমি অনেক দিন থেকে চাকরি খুঁজছো, মনের মতো চাকরিটি পাচ্ছ না, বা তোমার প্রমোশন হচ্ছে না, ট্রান্সফার হচ্ছে না, তুমি জব চেঞ্জ চাইছো, এগুলো কোনোটাই হচ্ছে না। তো এটার জন্যে কি করবে, এই যে এঞ্জেল নাম্বার বা ডিভাইন নাম্বার যে 111, এটি এই দুটো টাইমে করতে হবে, দুপুর 1:11 এবং রাত্রি 1:11। যদি কেউ এই দুটো টাইমেই করতে পারে ভীষণ ভালো, আদারওয়াইজ রাত্রি 1:11-তে মাস্ট। এটার জন্যে যেটা লাগবে, ছোট্ট একটা স্কোয়ার পেপার, ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক পেজ, একটা ব্লু কালির পেন, একটা ক্যান্ডেল লাগবে, একটু লেবুর রস লাগবে। আর যেহেতু পেপারটা বার্ন করতে হবে, ওই জন্য আমি বলি যে পাশে একটা কিছু রেখে দেবে, মাটির সরা বা ধুনুচি ওই টাইপের, বা প্লেট টেট কিছু রেখে দেবে। এবারে ঠিক যখন তোমার মোবাইলে, একটু আগে থেকে সব রেডি রাখবে, এবার ঠিক যখন তোমার মোবাইলে রাত 111 মোবাইলে দেখবে, বারে বারে দেখবে, ঠিক যখন 111 হলো, তখন পেন দিয়ে লেফট হ্যান্ডে লিখতে হবে, এটা রাইট হ্যান্ডে না। তুমি যদি ডান হাত দিয়ে সব খাওয়া দাওয়া করছো তাহলে বাঁ হাতে লিখতে হবে। বাঁ হাতে তোমার মতো করে একটা সেন্টেন্স তুমি করে নাও, 1 সেন্টেন্স, এবং সেটা অ্যাফার্মেটিভ হতে হবে, ঠিক আছে। মানে ধরো সাপোজ আমি চাকরি চাই, হ্যাঁ, তো সেটাই বলা যে আমি আমার মনের মতো চাকরিটি পেতে চাই, বা আমি অমুক জায়গায় ট্রান্সফার চাইছি, যেটা তুমি চাইছো। বেশি এখানে সেন্টেন্স বাড়ালে চলবে না। বা আমি নেক্সট মান্থ থেকে মানি সেভিংস করতে চাই, আগামী মাস থেকে আমি পয়সা জমাতে চাই। তো যেটা তুমি চাইছো ঠিক টু দ্য পয়েন্ট ওই সেন্টেন্সটা তুমি লেখো, বাঁ হাতে লিখতে হবে। এটা দেখার একদম দরকার নেই লেখা খারাপ হচ্ছে কি বোঝা যাচ্ছে, ইউনিভার্স ঠিক বুঝে নেবে। তারপরে যেই লেখা হয়ে গেল, 4টে কোণায় তুমি একটুখানি লেবুর রস লাগাও, লাগালে এবার ক্যান্ডেলটা জ্বালাও, জ্বালিয়ে পেপারটাকে ধরো, যেই একটু আগুন ধরলো, ভীষণ সেফলি করতে হবে, যেই একটু আগুন জ্বলে উঠলো, তুমি ওই পাশে যেটা বললাম একটা পাত্রে, তার মধ্যে দিয়ে দাও, ওটা বার্ন হবে। লাস্টে যে অ্যাশটা পড়ে থাকবে, ওটা তুমি জানলা দিয়ে ব্লো করে দাও, ইউনিভার্সকে দিয়ে দাও, ব্যাস ডান। এটা কন্টিনিউয়াসলি তোমাকে 90 ডেজ করতে হবে। আফটার 90 ডেজ তুমি রেজাল্ট পাবেই পাবে, কিন্তু ওই যে শর্ত হচ্ছে একটাই, যে লাইনটা লিখবে লাইন কিন্তু চেঞ্জ করা যাবে না, প্রতিদিন একই লিখতে হবে। ইউনিভার্সকে কিন্তু আমরা কনফিউজ করব না, একদমই না। আজকে আমি এটা বলছি যে আমার টাকা চাই, কালকে আমি বলছি আমার 10,000 টাকা চাই, তো সেটা তাহলে প্রথম দিন থেকে ওটাই বলতে হবে যে আমার 10,000 টাকা চাই, বা এই মুহূর্তে আমি এই প্রবলেম থেকে, এই মানিটারি প্রবলেম থেকে বেরোতে চাই। মানে লাইনগুলো, ওয়ার্ডিংসগুলো সেম হতে হবে, ঠিক আছে। যদি রিলেশনশিপ প্রবলেম ফেস করছি আমরা, তাহলে হ্যাঁ, মানে এটা এখন তো সব থেকে বড় সমস্যা মানুষের, রিলেশনশিপের সমস্যা। এখানে একটা ব্যাপার আমি বলবো, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স না ভীষণ বেড়ে যাচ্ছে। এই যে 2026 সালটা আরও বেশি এটা বাড়বে, স্পেশালি বউ, আমাকে বলাই হচ্ছে বউ পালাবে। মানে আমরা জানি মেয়েরা পালায়, অল্প বয়সী মেয়েরা, বাবা মা রাজি হচ্ছে না, ঘর থেকে পালিয়ে তোমার বিয়ে করছে, যে আছে পার্টনার তার। এখানে হচ্ছে যে বউ পালাবে,
লোকেরা খুব বেশি করে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়াবে, বাড়ির বউ পালাবে, ধরাও পড়বে। ঠিক আছে, পালিয়ে যে সেখানে টিকতে পারবে তার কিন্তু না, ধরাও পড়বে। তার মানে 2026 সালে এগুলো আরো বাড়ছে। সম্পর্ক ভাঙবে, ডিভোর্স বাড়বে, প্রচুর ডিভোর্স বাড়বে। তার কারণই হচ্ছে এই যে এই কেসগুলো। শুনলে কেমন লাগে তাই না, প্র্যাকটিক্যালি? আমি যখন এগুলোকে ডিল করি আমার খুব খারাপ লাগে যে আমি ওই মানুষটাকে সবসময় যে করতে পারছি তা তো না, কিছু কিছু কেসে হয়ে যাচ্ছে এরকম। আমার কাছে বেশ কয়েকটা এক্সাম্পল আছে। কিছুদিন আগেই উনি আমার থেকে 2 বছর আগে নিয়েছিলেন, আমার তো মনে নেই। তো কিছুদিন আগে উনি বললেন যে ম্যাম দারুণ রেজাল্ট পেয়েছি। তো আমি প্রথমে চিনতে পারিনি, তারপরে উনি ওনার পরিচয়টা দিলেন। হ্যাঁ, যদিও উনি ওনার নামটা এখানে বলতে বারণ করেছেন বলে বলতে পারছি না। আমার ভীষণ পুরনো ক্লায়েন্ট, উনি 2 বছর আগে আমার থেকে নিয়েছিলেন। তো ওনার ব্যাপারটা ছিল ওনার হাজব্যান্ড প্রফেসর, আর উনিও কিন্তু এডুকেটেড, বাট ওনাকে চাকরি ছাড়তে বলা হয়েছে যেহেতু বাড়িতে 2 বাচ্চা, 2 বেবি ওনার। আচ্ছা, উনি ওদেরকেই বড় করেছেন, পুরোপুরি সংসারে উনি ডিভোটেড হয়ে গেছেন। আর হাজব্যান্ড কি করলেন, উনি ওনার ওই চাকরির জায়গায় আরেকজন ম্যামের সাথে জড়িয়ে পড়লেন। তা সেও কিন্তু বিবাহিত, তো তারও কিন্তু বাচ্চা আছে, সবই আছে, বাট ওইভাবেই দিনের পর দিন চলতে লাগলো। এবং উনি জানার পরে যখন প্রোটেস্ট করলেন, উনি পরিষ্কার বলছেন আমি এখান থেকে বেরোবো না, তোমার যা করার তুমি করে নাও, তোমার যা করার করে নাও। কেন বলার সাহস পাচ্ছেন? কারণ আজকে ওই মহিলাটি চাকরি করছেন না, উনি শুধু মুখে বলছেন, উনি তো কিছু স্টেপ নিতে পারছেন না, না? তো সেখানে ওনাকে আমি রেমেডি দিয়েছিলাম। এখানে তো আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার, আমার 2 পাউডার আছে, একটা তোমার জ্বালাতে হয়, যেহেতু এই জিনিসগুলো কখন হয় যখন চার্টে রাহু নেগেটিভ, এবং বাস্তুতেও দেখা যায় রাহু নেগেটিভই আছে। অবশ্যই সাউথ ওয়েস্টে টয়লেট থাকবে, বা কিচেন থাকবে, বা ওপেনিং থাকবে, বা ওখানে রাধাকৃষ্ণের ফটো বা এমন কোনো একজন আরেকজনকে জড়িয়ে আছে ওই রকম কোনো ফটো থাকবে। ঠিক আছে, যদি রাধাকৃষ্ণের ফটো সাউথ ওয়েস্টে থাকে তো তোমার হাজব্যান্ড বা তোমার পার্টনার তো অন্যদিকে যাবেই যাবে। বলেন কি? হ্যাঁ, ওখানে আমরা শিব শক্তির ছবি রাখতে বলি, বা সব থেকে ভালো হাজব্যান্ড ওয়াইফের ছবি রাখা সাউথ ওয়েস্টে। এটা কিন্তু খুব নতুন জিনিস, আগে শুনিনি কখনো। আগে আমিও আগে অনেক কিছুই আমি কিছুই জানতাম না, এখন আমি জানছি কাজ করতে করতে। তো ওনার ওরকম ছিল ছবি, রাধাকৃষ্ণের ছবি, বিয়ের ফটো লাগানো ছিল, বিয়ের সময় দেয় না রাধাকৃষ্ণের ছবি, লাগানো ছিল। তো আমি বললাম আপনি আপনার হাজব্যান্ড ওয়াইফের ছবিটা ওখানে লাগান, আর তার সাথে আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার, ওইটা জ্বালানো, ওই পাউডারটা, এছাড়া আরও কিছু মন্ত্র, অনেক কিছু ওনাকে দেওয়া হয়েছিল। 2 বছর পরে উনি বললেন ম্যাম আমাকে কিচ্ছু, কারণ আমি বলেছিলাম আপনি কিন্তু সাইলেন্ট থাকবেন, কোনো প্রোটেস্ট করবেন না, আর আপনার তো রাস্তাও নেই, আপনি তো থানা পুলিশ করতে পারবেন না। এখানে আমি প্রথমেই বলতাম যে আগে আপনি যান, গিয়ে বলুন, কিন্তু আপনি নিজেই ভয় পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, কারণ ওনার উপরে ডোমেস্টিক মানে মারধরও হতো প্রোটেস্ট করতে গেলে, সেরম কেসও আমার কাছে প্রচুর আছে যে আওয়াজ বার করতে পারবে না তুমি। ঠিক আছে, তো উনি অদ্ভুত, উনি নিজে থেকে ফোন করে বললেন যে ওনার হাজব্যান্ড অটোমেটিক্যালি ফিরে এসছেন ওনার কাছে, এবং শুধু ফিরে আসা না, ক্ষমা চেয়েছেন যে আমি যা করেছি আমি সত্যি ভুল করেছি, আমার অন্যায় হয়ে গেছে, তুমি কি আমাকে আরেকটা সুযোগ দেবে? কারণ ফিজিক্যালি ওনারা তো অনেক দূর এগিয়ে গেছেন, ফিজিক্যাল ইন্টিমেসি অনেকটাই হয়ে গেছে সেই মহিলার সাথে, তো সেখানে তো অ্যাকসেপ্ট করাটা অনেক উঁচু মাপের হতে হবে। তো উনি অ্যাকসেপ্ট করেছেন, কারণ ওনার কোনো, উনি শুধু আমাকে এটাই বলেছিলেন যে ওনাকে ফিরিয়ে দিন, কারণ আমার 2 বাচ্চা আছে, আমি এই জায়গায় স্যাক্রিফাইস করতে রাজি। এটা ভাবলেও আমার পার্সোনালি প্রচন্ড খারাপ লাগে যে আমি ওনাকে মানুষ এই বলেছিলাম তুমি সিচুয়েশনে বেরো। কম্প্রোমাইজ হ্যাঁ, করেন। আমি আমি জানি না, কম্প্রোমাইজ করতে বলি না। আমার প্র্যাকটিক্যালি এটা মানে পার্সোনাল ওপিনিয়ন, মানে এরকম সিচুয়েশনে হয়তো মানুষ বাধ্য হন কম্প্রোমাইজ করতে, করা উচিত না। এখানে একটা জিনিস আমি বলবো, এই যে মহিলারা এসে বলেন না বাচ্চাদের জন্যে, বাচ্চারা কিন্তু চায় না, জানো তো। বাচ্চারা ওই প্রতিদিনকার ওই লড়াই ঝগড়া এইগুলো ওনারা বলেন যে শুধুমাত্র ওরা আছে বলে সহ্য করে যাচ্ছে, ওরা একদমই চায় না। ওরা সবসময় চায় যে, অবশ্যই চাইবে বাবা মা এক জায়গায় থাকুক, বাট সেটা যখন পসিবল না, ওরা সবসময় একটা পিসফুল মাইন্ডে থাকতে চায়। ওরা তো পড়াশোনাও তো হ্যাম্পার বাচ্চারা হচ্ছে না, সব বোঝে, ভীষণ বোঝে, স্পেশালি আজকালকার দিনের বাচ্চারা। তো সুতরাং ওইটা বলে লাভ নেই যে আমি বাচ্চার জন্য স্যাক্রিফাইস করছি। আসল কারণটাই হচ্ছে মেন তোমার ওই ভিতে, তুমি নিজে স্ট্রং নও।
তুমি ফিনান্সিয়ালি তুমি স্ট্রং নও। আজকে যদি আমার কাছে মানি থাকে, মানি এনার্জি থাকে, তবে আমি নেক্সট স্টেপের জন্য ভাববো। তো ওই জায়গাটাই তো, এখানেই তো মেয়েরা পিছিয়ে যাচ্ছে। এবং শুধু মেয়েরা না, ছেলেদের ওপরেও তারা এত বেশি কোডিপেন্ডেন্ট, মানে বউকে ছাড়া আর কিছুই জানি না, তাকে দেখছি সে অন্যায় করছে তাও তাকে ফেরতই চাই। মানে এটাও একটা ইগোর ব্যাপার যে ও ওখানে গেছে, ওকে ওখান থেকে আমাকে বার করে আনতেই হবে। অনেকের, বহু মানুষের এটা একটা ইগোও কাজ করে যে আমাকে ছেড়ে চলে গেল, আমাকে ছেড়ে আরেকজনকে চুজ করলো, এটা কি করে হতে পারে। এগুলো সব পাস্ট লাইফ থেকে আসে, সব পাস্ট লাইফ। আমি সব ওইটাই আমাকে দেখানো হয় যে এই এই একই কাণ্ড ঘটিয়েছিল, ওই জন্যই এর সাথে এটা হচ্ছে। কিচ্ছু করার নেই, একে ভোগ করতেই হবে। কারণ সব জায়গায় রেমেডি দিই না, মানে ওনারা দেন না। আমার কিছু, আমি তো দেওয়ার জন্যই বসে আছি, ওনারা দেন না। তো এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ আমি দেখছি আজকালকার দিনে, এটা ভীষণ বেড়ে যাচ্ছে। মানে আমার কাছে 99% কেস শুধু এইগুলোই। হ্যাঁ, আরেকটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক। বাপরে বাপ! হ্যাঁ, আজকাল প্রচুর শুনতে পাচ্ছি, মানে সবাই বলছেন কিন্তু যে ব্ল্যাক ম্যাজিক বেড়ে গিয়েছে। এবং এটা যেরকম আমি তোমাকে বলছিলাম, বাড়ির লোকেরাই কিন্তু করছেন। এবং যখন আমার কাছে আসছেন কোনো ক্লায়েন্ট, যখন দেখছি সেখানে কিন্তু মেনলি থাকছে সম্পত্তির ব্যাপার। সব থেকে মানে এটা বেশি হচ্ছে সম্পত্তির জন্যে। হয় দুই ভাই, নয়তো ওখানে অনেকগুলো বোন আছে। এবং মায়ের যেটা হয়, কিছু কিছু মায়েরা তো কার্মিক হয়, আমরা বুঝি না, আমরা তো মাকে মা বলেই জানি, বাট বেশ কিছু ম্যাক্সিমাম এনার্জি কার্মিক আসে তোমার জীবনে। তো সেটা যদি নেগেটিভ কার্মিক হয়, কার্মিক দু রকমের, একটা নেগেটিভ একটা পজিটিভ, তাহলে যদি নেগেটিভ হয় সে টক্সিক হবে। ছোটোবেলা থেকে সেই মা দেখবে তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তোমাকে সবসময়, যদি দুই বোন থাকে বা ভাই বোন তোমরা হও, তো সেপারেটলি তোমার সাথে একরকম, তার সাথে একরকম। তো এইভাবেই কিন্তু কেসগুলো অটোমেটিক্যালি, মানে যারা আসেন আমি মিলিয়ে দেখি, আচ্ছা তার মানে একদম বার্থ টাইমের পর থেকেই কিন্তু প্রবলেম। এবং জেনারেলি যেটা দেখা গেছে খতিয়ে, সেই সম্পত্তি, যে ওকে দেব না। এরকম কোনো কেস এখন মনে পড়ছে আপনার? হ্যাঁ, এরম একটা অদ্ভুত কেস আমি বলছি, যেটা আমি তোমাকে বলছিলাম। মেয়েটি আমার কাছে শিখতে এসছিল, হ্যাঁ, এঞ্জেল হিলিং আমার যে কোর্সটা শিখতে এসছিল। এবার আমি দেখছি যে ও করছে আমার কাছে, ওটা 1-to-1 ক্লাস ছিল। ও আমার কাছে বসছে, শিখছে, বাট আমাকে পরের দিন বলছে যে ম্যাম আমি কিছু করতে পারছি না। আমি কিছু, আপনি যা বলছেন আমি ভিজুয়ালাইজ করতে পারছি না। তো আমি প্রথম আমি ঠিক আছে, ওকে এরম হতেই পারে, কোনো ব্যাপার না। তারপরে না বারে বারে ও আমাকে টেক্সট করছে, ভয়েস মেসেজ পাঠাচ্ছে। তখন আমি বিরক্ত হয়ে যাচ্ছি, কারণ আমাকে এত কিছু দেখতে হচ্ছে। আমি বলছি তোমাকে তো বলেছি একটু পেশেন্স রাখতে। এটা কি এরকম হবে যে তুমি আজকেই করবে আর এঞ্জেল এসে তোমাকে হ্যালো হাই বলবে? এরকম তো কিছু নয়। তোমাকে তো আগে ভেতরকার নেগেটিভিটিটা বার করতে হবে। বলছে আপনি কাইন্ডলি আমার কথা একটু শুনুন, আমি কি বলছি সেটা শুনুন। তখন ও আমাকে আর্জেন্টলি কল করতে বলল, তো আমি ওকে ভিডিও কল করলাম। সেখানে ও আমাকে বলছে যে আপনি যে চক্র ব্যালেন্সিং, যেটা আমি দিই, মাস্ট একদম করতেই হবে প্রেয়ারে যাওয়ার আগে, তো আপনি যে দিয়েছেন, আমি কিন্তু সেখানে কিছু করতেই পারছি না, আমি বসতেই পারছি না। যখন আমি বসছি আমি সমানে দুলে যাচ্ছি, সমানে দুলে যাচ্ছি। আমি বলছি এটা এর আগে হয়েছে? বলছে হ্যাঁ, বহুবার হয়েছে। আমি পুজো করতে বসলে পুজো করতে পারি না, কোনো মন্দিরে আমি ঢুকতে পারি না। মানে মন্দিরে ও যখনই যায় না, তখনই এমন কিছু একটা প্রবলেম চলে আসে যে ও ভেতরে যেতেই পারছে না। এবং বাড়িতেও একদিনও পুজোতে বসতে পারছে না। এর আগে ও কার কাছে রেকি শিখতে গেছিল, সেখানেও সব কিছু অ্যাটিউনমেন্ট সবই নাকি শেখানো হয়েছে, কিন্তু প্র্যাকটিস করতে, ওই আসল জায়গায় এসে প্রবলেম, প্র্যাকটিস করতে পারছে না। তারপরে আমি বললাম ঠিক আছে, তোমার তাহলে বার ডিটেলসটা দাও আমাকে, তোমার একটা ফ্রন্ট ফেসের ক্লিয়ার পিক দাও, তোমার আমি দেখবো, অরাটা স্ক্যান করি আর দেখি কি প্রবলেম আছে, আসল প্রবলেমটা কোথায়। যখন আমি দেখলাম, আমি দেখছি ওর চক্রগুলোকে ব্লক করে দেওয়া হয়েছে, এবং অবশ্যই ব্ল্যাক ম্যাজিক করা আছে, এবং সেটা বহু বছর ধরে করা আছে। ব্ল্যাক ম্যাজিকটা করা আছে দুটো জায়গায়। একটা হচ্ছে মেয়েটির কোনোদিনও বিয়ে হবে না। মেয়েটি কিন্তু ওয়েল সেটেল, ভীষণ ভালো স্টুডেন্ট, ভালো চাকরি করে, এবং অদ্ভুতভাবে সে যাতে কারুর প্রেমে না পড়তে পারে, এই জায়গাটায়, মানে রিলেশনশিপে যাবে কিন্তু কেটে যাবে। এবং তার বাড়ির লোকেরা, তার এজ হচ্ছে, মানে যেটা হয় আর কি, 30-র দিকে সে এগোচ্ছে, বাড়ির লোকের কিন্তু কোনো নেই তাতে,
কোনো নেই। এবং সে যতবার রিলেশনশিপে গেছে বারবারই ভেঙে গেছে। তা আমি খতিয়ে দেখলাম যে ভেতরেই কেউ এই কাজটা সমানে করে যাচ্ছে এখনো পর্যন্ত। তাই আমি বললাম, তোমার কারোর উপরে সন্দেহ হয়? কে আছে তোমার বাড়িতে? বলছে বোন আছে, বাবা মা, জয়েন্ট ফ্যামিলি। তা আমি তো দেখেই নিয়েছি যে কোনো মহিলা শত্রু। তো বলছে ম্যাম মহিলাকে শত্রু হবে? আমার বোনের সাথে আমার ভীষণ ভালো ফ্রেন্ডশিপ, মানে ও একটুখানি অফেন্ডেড হলো, মা তো হতেই পারে না। আমি বলছি ঠিক আছে, সবার ছবি দাও, যতজন আছে প্রত্যেকের ছবি দাও। ব্যাস, তারপরে আমি ওখানে ওনাকে করলাম যে এর মাই করছে, ওকে বললাম যে তোমার কি ছোটোবেলাটা আমাকে বলো। তখন ছোটোবেলার যখন গল্পগুলো বলছে যে সব জায়গায় একটুখানি মানে ওকে না দেখা, কিছু হলে ডাক্তারের কাছে না নিয়ে যাওয়া, মানে ও ভুগছে একদমই দেখা না, ঠিক টাইম মতো খেতে না দেওয়া, ও না খেয়েই রয়েছে এরকম বলছে। ম্যাম অনেক দিন হয়েছে, মানে মা আরেকজন যে আছে বোন তার যত্ন নিচ্ছে, কিন্তু ওর দিকে কোনোই খেয়াল নেই। ও বড়, নিজেরই সন্তান, ও বড় আর আরেকজন ছোট আছে, তাকেই সব বলছে। আমি নিজেই, এমনকি ও যে পড়াশোনাটাও করেছে সেটা টিউশন করে। অথচ এরা কিন্তু ওয়েল টু ডু ফ্যামিলি, মানে বেশ ভালোই, বাবা ভালো ইনকাম করেন, হ্যাঁ ভালো টাকা পয়সা আছে, কিন্তু মেয়ের সাথে দুটি, এমন না যে বলে না এক মেয়ে এক ছেলে, তো ছেলের দিকে বেশি, না একদমই না, 2 মেয়ে এখানে। অথচ বড় মেয়ের সাথে এইরকম বিহেভ। তো এই যে টক্সিক আচরণগুলো, আমি বলছি তুমি তো আমার কথা বিশ্বাস করছো না, এবার দেখো এই যে টক্সিক আচরণগুলো, উনি তো, কারণ উনি চানই না যে তোমার আগে গিয়ে কিছু হোক। তুমি তো আমাকে কিছু বলোনি, রিলেশনশিপের জায়গাটা বলো তো তোমার ঠিক আছে? বলছে না, আমি যতবারই কারুর না কারুর সাথে এসছে, আমার জীবনে বহু এসছে, কিন্তু আমার প্রেম টেকেনি, কোনো না কোনো কারণে কেটে গেছে। কমিটমেন্টের, মেয়েটার নিজস্ব একটা কমিটমেন্ট ফোবিয়া, বলছে আমি ভয় পাই। তাহলে ওই ভয়টা কোথায়? দেখতে গিয়ে দেখছি ওই জায়গাটাই কেটে দেওয়া হয়েছে, মানে ও নিজেই এগোবে না। এবং এমন কি যেন বিয়েটা না হয় ওর। তার কারণটা কি? ওই যে ভালো চাকরি করে, তো ও যেন থাকে সবসময় ওই পরিবারে থাকে, বাবা মাকে দেখতে হবে। কারণ 2 মেয়ে, এখানে তুমি এইটা বোঝো, সাইকোলজিটা বোঝো, 2 মেয়ে, ঠিক আছে, এক মেয়ের তো বিয়ে হয়ে যাবে, তাহলে আরেকজনও যদি চলে যায়, ওনারা হাজব্যান্ড ওয়াইফ একা হয়ে যাবে। মা কীরকম দেখো বড় মেয়েকে টার্গেট করলো, স্বার্থ। এবং তারপরে আমি বললাম এটা শুধুমাত্র তুমি এঞ্জেল হিলিং শিখে কিন্তু হবে না। এবং সত্যি আমি এটা, যারা আমার কাছে আসে আমি প্রত্যেককেই বলি যে যদি অলরেডি ব্ল্যাক ম্যাজিক হয়ে থাকে, সেখানে শুধু আর্কএঞ্জেল মাইকেলের প্রেয়ার করলে কিন্তু হবে না, তার সাথে আমার ওই পাউডারটাও জ্বালাতে হবে, বেশ কিছু বেদিক মন্ত্র চ্যান্টিং করতে হবে, হনুমানজি, কোনো ক্ষেত্রে শিবজির বাবার যে রুদ্র রূপ আছে, হ্যাঁ ভৈরব, হ্যাঁ কাল ভৈরব, তাকে পাঠানো হয়, তার এনার্জি, তার মন্ত্র। তো এরকম এক একজনের কেসে এক একটা আসে, তো সেই সমস্ত কম্বাইন করে জিনিসটা দেওয়া হয় যদি অলরেডি করা হয়ে থাকে। তো আমি ওকে যখন জিনিসগুলো ও আমার থেকে সাথে নিল, কারণ ওর ফিনান্সে কোনো প্রবলেম নেই, নিয়ে ও যখন করলো, প্র্যাকটিস করতে প্রথমেই যেটা হলো, ওর যেটা মানে সব থেকে আগে যেটা, সেটা হচ্ছে ও ওই মানে বসতে পারছে। সবার আগে ও যেটা আমাকে বলল যে ম্যাম আমার আর ভিজুয়ালাইজেশনে প্রবলেম হচ্ছে না, কারণ আমাদের এই জগৎটা টোটাল ভিজুয়ালাইজেশন, মানে ওইভাবে তো আর ওনারা তো সত্যিই আসছেন না। তুমি কল করছো তো তোমাকে ফিল করতে হবে যে হ্যাঁ এই আলোটা আসছে, আমি ওনাকে বলছি, উনি শুনছেন, এগুলো তো সবটাই থ্রু ভিজুয়ালাইজেশন। তো ভিজুয়ালাইজেশন পাওয়ারটাকে বাড়াতে হবে না, ভেতরে ওই ফিলিংসটা আনতে হবে। তো আমার তো হার্ট চক্র, মেয়েটির কী আছে, রুট চক্রকে ব্লক করে দিয়েছে সবকটাই, কিন্তু ও কিন্তু এটা দেখতে পেত, থার্ড আই দেখতে পেত অদ্ভুতভাবে, ওই জন্য আমার কথা বিশ্বাস করে। আর না, আমি তো এখানে ভায়োলেট কালার দেখতে পাই, বাকিগুলো দেখতে পাই না। আমি যে তোমার তো লোয়ার চক্রাস ব্লক করে দিয়েছে, হার্ট চক্র ব্লক আছে, তাহলে কি করে হবে? ওই জন্যই তো তুমি বসতে পারছো না। আমাদের যে মূল আধার যেটা বেস চক্রা, সেটা যদি ব্লক থাকে তাই তো হয়ে গেল। আজকে তুমি ফিনান্সিয়াল, উনি বুঝতে পারছেন না, উনি তোমার এই জায়গাটা কেটেছেন, পরে কি হবে, ধীরে ধীরে ফিনান্স লো হয়ে যাবে। ব্ল্যাক ম্যাজিক মানুষ একটা টার্গেট রেখে করে, লাইফের অন্য এরিয়াগুলো অসুস্থ হয়ে পড়বে, তোমার টাকা পয়সা প্রচুর হ্যাঁ হয়। যখন আমি বলছি ও সবেতেই তখন এগ্রি করছে, আমি ভীষণ অসুস্থ হই, হ্যাঁ ইনকাম প্রচুর করি, কোনো সেভিংস নেই। তো কেন নেই? তার কারণটাই হচ্ছে এগুলো।
তো রেজাল্ট যেটা সামনে এলো সেটা হচ্ছে ও প্রথমে মেডিটেশনটা করতে পারছে, প্র্যাকটিস করতে পারছে, ভিজুয়ালাইজ করতে পারছে, এবং ধীরে 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 অদ্ভুতভাবে ওর জীবনে কিন্তু কেউ এসছে। এখনো পর্যন্ত বিয়ে হয়নি, আমি ওকে বলেছি যে এটা বাড়িতে কারুককে তুমি জানাবে না, কারুককে, একটা বছর ওকে টাইম দিয়েছি 2026 সালটা, যে তুমি করো, এটা ম্যারেজের দিকেও এগোবে। এবার জানি না বাকিটা মাইকেল জানেন, কিন্তু মেয়েটি এত মানে ওবিডিয়েন্ট, এটাই আমার খুব ভালো লেগেছে, যে যেরম যেরম বলেছি আমার প্রতিটা কথা, কারণ ও ওখান থেকে বেরোতে চায়। ওর প্রবলেমটা হচ্ছে ও ভীষণই মানে স্পিরিচুয়াল মাইন্ডের, তো ও তো এই জগতে ডুব দিতে চায়, কিন্তু ডুব দিতে পারছে না, এই জগতের স্বাদটা নিতে পারছে না, ওই জায়গাটা তো ব্লক করা আছে না। তো ওই জন্য প্রত্যেকটা রেমেডি একদম বাই হার্ট ফলো করেছে। দিদি, এখানে আমার একটা কথা মাথায় এলো, মানে আমাদের আগের পডকাস্টের পর অনেকেই প্রশ্ন করেছেন যে এই যে এঞ্জেলদের নিয়ে তাদের প্রেয়ার করা, এঞ্জেলদের ডাকা, এগুলো করতে গেলে কি ধর্ম পরিবর্তন করতে হবে, এই ধরনের প্রশ্নও এসেছে। এবং মানে এঞ্জেলদের ডাকলে পাশাপাশি কি ভগবানের কাছে যাওয়া যায় না? মানে আমরা যেমন ধরুন আমি বাবার সাধনা করতে ভালোবাসি, বাবাকে ছাড়া কিছু ভাবতেই পারি না, তো সেক্ষেত্রে আমাদের কি এগুলো বন্ধ হয়ে যাবে? একদমই না। এবং শুধু তুমি না, আমার কাছে প্রচুর এই কোয়েশ্চেন প্রতিদিন আমাকে ফেস করতে হয়, ক্লাসে ফেস করতে হয়। আমার কাছে যারা স্টুডেন্টরা শিখছে তারা মানে তারা মানে শুরুতেই এমনটা তাদের হাবভাব যে এটা করছি মানে হচ্ছে যে ওই ওই জগতে, মানে আমি খ্রিশ্চানদের মতো সব কিছু পালন করছি। এমনকি তুমি বিশ্বাস করবে না, 25শে ডিসেম্বরও তারা মাইকেলকে সাজিয়ে আমার কাছে ছবি পাঠাচ্ছে। আমি বলছি কেন রে ভাই, আজকে কি না ম্যাম, আজকে 25 ডিসেম্বর, আজকে তো মাইকেলকে সেলিব্রেট করতেই হবে কেক টেক দিয়ে। আমি বলছি তাই না, কি এরম কোনো নিয়ম আছে? আমি তো জানি না, আমি এত বছর ধরে এঞ্জেলের জগতে আছি, কই আজ পর্যন্ত আমি তো করি না, আজকে তো বড়দিন, তো সেটা আমরা সেলিব্রেট করব। এখানে আর্কএঞ্জেল মাইকেল কোথা থেকে আসছেন? তো এইগুলো আমাকে প্রতিনিয়ত ফেস করতে হচ্ছে। এখানে আমি একটাই জিনিস বলবো, প্রথমেই তো বললাম না, এই নায়ের পেছনে কারণটাই হচ্ছে যে যাকে আমরা ঈশ্বর বলি, বিধাতা, অলমাইটি বা আল্লাহ, সেই পরম পিতা পরমেশ্বর, দেখবে সমস্ত ধর্মগুরু বা ধর্মগ্রন্থে, ঠিক আছে, যেখানে এই ঈশ্বরের নামটা উল্লেখ আছে সেখানে কিন্তু কোথাও বলা নেই ঈশ্বর কোন ধর্মের। এটা কিন্তু কোনো ধর্মগ্রন্থে পাবে না, বা কোনো ধর্মগুরু এই কথা বলেননি। কোথাও কি এরম বলা আছে যে উনি হিন্দু, না উনি মুসলিম, না উনি খ্রিস্টান, না উনি বুদ্ধিস্ট? কোথাও কিন্তু বলা নেই। তার মানে ঈশ্বরের কিন্তু কোনো ধর্ম নেই। আর এঞ্জেলরা তো ঈশ্বরেরই সৃষ্টি, আমি এর আগেও বলেছি, এবং এটাই সত্যি যে এঞ্জেলদের সৃষ্টিই হয়েছে, ঈশ্বর ওনাদেরকে সৃষ্টি করেছেন আমাদের জন্যে, আর্কএঞ্জেলসদের, এবং তার নিচে যারা এঞ্জেল আছে। তাহলে যখন ঈশ্বরেরই কোনো ধর্ম নেই, তাহলে এঞ্জেলদের কী করে কোনো ধর্ম হতে পারে, তাই না? এবং তারপরেও আরেকটু আমি বলবো, আমাদের এই যে হিন্দুইজমের জায়গাটা এখানে আমি একটুখানি ক্লিয়ার করব। সেটা হচ্ছে যে ঈশ্বর তো সবার ওপরে আছেন। প্রথমে বুঝতে হবে এই যে ঈশ্বর, ভগবান, অল ডেটিস, হ্যাঁ, যারা রয়েছেন আর কি, পরপর পরপর যারা আসছেন, দেবদেবী, তারপরে অ্যাসেন্ডেড মাস্টার্স, এঞ্জেল, এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন শ্রেণীর, ঠিক আছে, স্পিরিচুয়াল ফোর্স, ভীষণ শক্তিশালী স্পিরিচুয়াল ফোর্স। এবার সবার উপরে কে আছেন? ঈশ্বর বা অলমাইটি, গড, আল্লাহ যাকে আমরা বলছি, সেই পরম পিতা পরমেশ্বর, হ্যাঁ, তিনি আছেন। তার এক্সটেন্ডেড ফোর্স হচ্ছে ভগবান, মানে সেই ট্রিনিটি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই জায়গাটা একটু বুঝে নিতে হবে। যেরকম প্রধানমন্ত্রী, তার আন্ডারে বিভিন্ন মন্ত্রীরা থাকে, এবার প্রধানমন্ত্রীর আন্ডারে যারা রয়েছেন তাদের সবার আলাদা আলাদা কাজ, সেরকম ব্রহ্মা রচয়িতা, উনি পালনকর্তা বিষ্ণু, এবং মহেশ্বর বাবা তো আছেনই, ওনাকে আমরা ডেস্ট্রয়ার বা ট্রান্সফর্মার, রিফর্মার সেই রূপে জানি। তো এদের কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ডিভিশন আছে, বাট এরা গডের কাছে অঙ্গীকারবদ্ধ, ঈশ্বরের কাছে, দে আর অল কমিটেড টু গড। এটা কি করে বুঝবো? সেটাও বোঝার একটুখানি যদি তুমি মাইনিউটলি দেখো, দেখবে যে লর্ড ব্রহ্মা সবসময় উনি কিন্তু ধ্যানে মগ্ন, বিষ্ণু, ভগবান বিষ্ণু যোগনিদ্রায় রয়েছেন, আর আমরা যদি লর্ড শিবার কথা বলি, উনিও সবসময় ধ্যান করছেন। তাহলে এরা যদি ঈশ্বর হবেন, তাহলে এরা কার ধ্যান করছেন? তাহলে এরা সারাদিন কার ধ্যান করছেন? তার মানে এরা ওই একটাই যে শক্তি, এক এবং অদ্বিতীয় যে শক্তি, সুপ্রিম পাওয়ার, তার ধ্যানে রয়েছেন। এরা কিন্তু ঈশ্বরেরই সমতুল্য,
ঠিক আছে, সেম পাওয়ার, সেম এনার্জি। এরপরে চলে আসছেন সমস্ত ডেইটিসরা, অল ডেইটিস, মানে সব দেবদেবীরা, যাদের মধ্যে ইন্দ্রদেব আছে, পবনদেব, চন্দ্রদেব, বরুণদেব, মা লক্ষ্মী, মা সরস্বতী, যারা রয়েছেন এরা প্রত্যেকেই কিন্তু সেই ঈশ্বরের কাছেই অঙ্গীকারবদ্ধ। এবার যদি আমরা এই যে এঞ্জেলের যে ব্যাপারটা, এটা যদি বলি, এঞ্জেল মানে আমরা বলেছি দেবতার দূত। তাহলে যদি দেখো লর্ড শিবা মানে বাবার সাথে কিন্তু সবসময় নন্দীভৃঙ্গি আছেন। এঞ্জেল মানে কি অ্যাসিস্ট্যান্ট, তাহলে তারা কিন্তু বাবার দূত হিসাবে আছেন বাবার সাথেই। যদি আমরা বিষ্ণুকে দেখি, ঠিক আছে, নারায়ণ, তার সাথে কে রয়েছেন? নারদ মুনি, তিনিও কিন্তু নারায়ণের দূত হিসাবেই রয়েছেন। আমরা জানি মায়ের 64টি 64 যোগিনীদের কথা আমরা জানি। এরা কিন্তু যারা তন্ত্র প্র্যাকটিস করেন, সাধকরা, তাদেরকে কিন্তু সাহায্য করেন তাদের সাধনায়। তার মানে এরাও মায়ের দূত হিসাবেই কাজ করেন। তার মানে সেই কনসেপ্টটা কিন্তু আছে, শুধু একটাই এখানে ডিফারেন্স কি, অন্য রিলিজিয়ানে তারা ডিরেক্টলি ওই এনার্জিকে মানে আল্লাহ বা গড বা অলমাইটির সাথে কাছে ডিরেক্টলি প্রেয়ার করে, আর আমরা যেহেতু মানে আমাদের এই হিন্দু শাস্ত্রে বলাই হচ্ছে 33 কোটি দেবদেবী, তো আমরা এই সবার মাধ্যমে তার কাছে পৌঁছাবার চেষ্টা করি। রাস্তাটা তো একই, রাস্তা সেই সেখানেই তোমাকে যেতে হবে। সব ধর্ম গিয়ে একই জায়গায় সব মিলেছে। ধর্ম গিয়ে একই জায়গায়। তো আমি যে যা কিছু শেখাচ্ছি, আমি যে প্রেয়ার শেখাচ্ছি বা আমি যা কিছু করতে বলছি, মেডিটেশন, তো এটার মানে এই নয় যে আমি বলছি যে তোমাকে খ্রিস্টান হতেই হবে, না। আমরা তো সেই শক্তিকে প্রেয়ার করছি না, শক্তির আরাধনা করছি। আমাদের উদ্দেশ্য কিন্তু এঞ্জেল না, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের কাছে পৌঁছানো, আমাদের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া। এঞ্জেল বলবো না, আর্কএঞ্জেলদের কাজই তাই। তোমার যা কিছু প্রবলেম, সেগুলো তারা যদি সলভ করতে পারেন, সেটাও পারবেন কখন? যখন ঈশ্বরের পারমিশন থাকবে। আর যদি না পারেন, তাহলে প্রবলেমটা নিয়ে ওনার কাছে যান আর ওনার ব্লেসিংসটা আমাদের কাছে নিয়ে আসেন। এটাই তো এঞ্জেলদের কাজ। এবার কেউ যদি নিজের সাধনার দ্বারা নিজেই সেটা করতে পারছে, তাহলে আর্কএঞ্জেলদের কল করার কোনোই প্রয়োজন নেই। ওনারা তো আছেনই, এঞ্জেল সবসময় আছেন, বন্ধু তারা হিসেবে সাইলেন্টলি, আছে। হ্যাঁ। কিন্তু যেখানে কানেকশান হচ্ছে না, কারণ সাধারণ মানুষরা তো সবাই তো আর তন্ত্র করে বা এইভাবে সাধনা মানে কি, তোমাকে সেই টাইমটা দিতে হবে, ডিভোশন, একদম 24 আওয়ার্স ওতেই তোমাকে থাকতে হবে। এবং এক জন্মের ব্যাপার নয়, এটা জন্মান্তরের ব্যাপার। একজন সাধক, সে এক জন্মে তার পক্ষে সম্ভব না। যারা সম্ভব তাদের পাস্ট দেখো গিয়ে, তারা ওখানেই ছিল, ওই জগতেই জুড়ে ছিল। তো এখানে তো ধর্ম কমপ্লিটলি ডিফারেন্ট থিং। ধর্ম একটা আধার আমাকে ধর্ম হচ্ছে সেই আধার যার থ্রু দিয়ে আমি জানতে পারছি, আমাকে সেই পথটা দেখাচ্ছে। দিদি, আর একটা বিষয় জানতে চাইবো, এটাও অনেকের প্রশ্ন, যে এঞ্জেলরা কোন ভাষা বোঝেন, কোন ভাষায় তাদের সাথে কথা বলতে হবে? সব ভাষা, যে কোনো ল্যাঙ্গুয়েজ। তারা শুধু তোমাকে দেখবে যে তুমি কি একটা পিওর হার্ট, মানে তুমি কি অন্তর থেকে ডাকছো। অন্তর থেকে ডাকলে তাদের সাড়া তুমি পাবে। যে কোনো ল্যাঙ্গুয়েজে তুমি কথা বলো, ওনারা ঠিক সাড়া দেবেন তোমাকে। শুধু আর ওই পিওর হার্ট হওয়ার জন্যেই আমাদের চক্রগুলোকে ব্যালেন্স করা দরকার, চক্রগুলোকে ক্লিন রাখা দরকার। কারণ নেগেটিভিটি কিন্তু প্রচুর থাকে আমাদের বডিতে। এই যে যখনই আমি নেগেটিভিটির কথা বলছি, বেশ কিছু তো আমি আগেই আলোচনা করছি। এছাড়াও আমি বলবো যে আমাদের যে অরাটা, আমাদের বাইরের যে এনার্জি ফিল্ড, যাকে আমরা অরা বলি, এবার প্রত্যেক দিন আমরা সকাল থেকে রাত পর্যন্ত যাদের সাথে কথা বলছি, তুমি যদি হাই ভাইব্রেশনে থাকো, দেন অবভিয়াসলি যারা লো ভাইব্রেশনাল এনার্জিতে রয়েছেন, যাদেরকে আমরা এনার্জি ভ্যাম্পায়ার বলি, তারা কি করবে? কথা বলছি মানে কি, এনার্জিটিক্যালি তুমি কানেক্ট হয়ে যাচ্ছ, কর্ড কানেক্ট হয়ে যাচ্ছে, তো তোমার ভেতরকার পজিটিভিটিকে তারা সাক করবে। দেখবে বেশ কিছু মানুষের সাথে কথা বলে ভীষণ আমরা ড্রেন আউট ফিল করি, ভাল লাগে না, মনে হয় কখন এ বাড়ি থেকে যাবে বা কখন ফোনটা রাখবে। আবার বেশ কিছু মানুষ এমনও রয়েছেন যাদের সাথে মনে হয় কথাই বলে যাই, ভালো লাগে, ভীষণ এনজয় করি, আমরা ভীষণ এনজয় করি। তো এইখানে আগে কিন্তু অরাটা ড্যামেজ হয়, ঠিক আছে, আগে অরা ড্যামেজ হচ্ছে, তারপরে ডিরেক্টলি চক্রগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। এবং আমাদের প্রথমেই ড্যামেজ হয় লোয়ার চক্রগুলো, আমাদের সব্বাইকার। আর যদি লোয়ার চক্রাস মানে মূলাধার, তারপরে স্বাধিষ্ঠান, তারপরে হচ্ছে মণিপুর, এই 3টে চক্র যদি তোমার ব্লক থাকে, তাহলে তুমি জীবনে এগোতে পারবে না,
ঠিক আছে? তো সেই জন্যে আমি প্রত্যেককে বলি যে আগে চক্রগুলোকে ক্লিন করো। হুম? চক্রগুলোকে ক্লিন করো, দেন এঞ্জেলের প্রেয়ার করো। তবেই কিন্তু কানেকশান। আর ল্যাঙ্গুয়েজের কোনো ব্যাপারই নেই। তারা যে কোনো ল্যাঙ্গুয়েজেই সাড়া দেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে। এবং সাড়া দেবেন সেটা বুঝবে কি করে? ওই যে তোমার কাজগুলো হতে শুরু করেছে, তারা ভীষণ মিরাকল করেন। প্রতিদিন কিছু ঘরে হঠাৎ করে আমার স্টুডেন্টরা বলছে, ম্যাম প্রচুর বাটারফ্লাইজ আসছে। সত্যিই আমাকে ছবি তুলে পাঠাচ্ছে, ম্যাম এটার কি মানে? আমি বলছি তার মানে তুমি কানেক্ট করতে পেরেছো। প্রচুর বাটারফ্লাইজ ঘরের ভেতরে চলে আসছে। তারপরে প্রচুর পাখি আসছে হঠাৎ করে, প্রচুর পাখির আওয়াজ, মানে সামনে যেখানে ব্যালকনিতে পাখি আসতোই না সেখানে প্রচুর। এই যে পজিটিভ এনার্জিগুলো যখনই আমি নেচারের সাথেও কানেক্ট হয়ে একদম যাচ্ছে। ভীষণভাবে এবং ছোট ছোট কাজগুলো না হতে থাকে, ছোট ছোট উইশগুলো ফুলফিল হতে থাকে যদি তুমি এঞ্জেলের সাথে কানেক্ট হয়ে যাও। দিদি আমি এখানে আরেকবার একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, হুম যখন ধরুন আপনি এঞ্জেলের প্রেয়ার করছেন হুম হুম। তখন কি ফিল হয়, আমরা কিভাবে বুঝবো যে আমরা কানেক্ট করতে পারছি? তখন যে মেডিটেশনগুলো আমি দিই এঞ্জেলের প্রেয়ারের, সেগুলো আমার অডিও থাকে। সেই অডিওটা আমি বলি যে কানে হেডফোনটা লাগিয়ে ফোনটাকে এরোপ্লেন মোডে দিয়ে একদম ব্যাক স্ট্রেট করে বসবে। তারপরে প্রথমেই ডিপ ব্রিথ করে নিতে বলি, দেন চোখটা বন্ধ করে মেন হচ্ছে ভিজুয়ালাইজ করা। আমি ধরো আর্কেঞ্জেল মাইকেলের প্রেয়ার দিচ্ছি, তো আর্কেঞ্জেল মাইকেলের আমি ছবিটা দিচ্ছি গুগল থেকে, যে ছবিটা আমি আগেরবার দেখিয়েছিলাম, তো ওনার আমি ছবিটা দিচ্ছি। ওই ছবিটাকে আমি ভিজুয়ালাইজ করতে বলি যাতে এনার্জির সাথে তুমি ইজিলি কানেক্ট হতে পারো। এটা তো নয় যে উনি সামনে এসে দাঁড়াবেন, তুমি প্রেয়ার করছো আর মাইকেল চলে আসবেন, এটা কোনো মতেই সম্ভব না। কিন্তু যখন তুমি ভিজুয়ালাইজ করছো, যখন কালার এখানে ভীষণ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। আমি যখন বলছি যে ভাবো যে মাইকেল তোমার সামনেই এসছেন, ওরকম একটা 10 ফিট হাইটের বিশাল আকার, অত হ্যান্ডসাম, অত সুন্দর দেখতে, অত পাওয়ারফুল একটা এনার্জি, এবং চারিদিকটা ব্লু লাইট হয়ে যাতে, তো ওই ব্লু লাইটকে ভিজুয়ালাইজ করতে বলছি। ব্লু লাইটটা তোমাকে পুরোপুরি কভার করে নিচ্ছে, তো সেটা তোমাকে ভিজুয়ালাইজ করতে হচ্ছে। তুমি মাইকেলের ছবিটা দিলে আর কিছুই না, তখন ইজিলি কানেকশানটা হচ্ছে। মানে আমি বুঝতে পারছি হ্যাঁ মাইকেল আসছে, আমি বলছি যে দেখো মাইকেল হাসছেন। তো এইগুলো হচ্ছে থ্রু ভিজুয়ালাইজেশন, অ্যাকচুয়ালি ফিল করানোর জন্যে যে হ্যাঁ আমি কানেকশান হলে কি ফিল করতে পারবে, তোমার বডির টেম্পারেচার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। প্রচণ্ড গরম লাগবে, তোমার অসম্ভব ঘাম হতে শুরু করবে, তোমার বডিতে একটা ভাইব্রেশন তুমি ফিল করবে, হাতের তালু গরম হয়ে যাবে, একটা জার্ক অনুভব করবে, একদম তুমি বুঝতে পারবে। এবং সেই সময় শুধু আর্কেঞ্জেল মাইকেল বলে না, যে কোনো এঞ্জেলের উপস্থিতি আমরা কিন্তু ওটা দিয়ে বুঝতে পারি। আরেকজন এঞ্জেল আছেন আর্কেঞ্জেল রাফায়েল, যখন আমরা রাফায়েলকে কল করি উনি আসেন আমাদের ব্যাকে, মাইকেল আসেন তোমার ডান দিকে, সামনে আসেন ইউরিয়েল, পেছনে আসেন রাফায়েল, গেব্রিয়েল আসেন বাদিকে। এবার আমরা যখন রাফায়েলকে কল করছি, উনি যে পেছনে এসে দাঁড়াচ্ছেন না, পেছনটা হঠাৎ করে গরম হয়ে যাবে, তখন পেছনটা গরম হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে যে হ্যাঁ এবার আমি পেরেছি আর্কেঞ্জেল রাফায়েলের সাথে এনার্জেটিক্যালি কানেক্ট হচ্ছ তুমি। ওনারা আসছেন না, এনার্জেটিক্যালি কানেক্ট হচ্ছ। তো এইভাবে ধীরে 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 এগোতে বলি আমি। সেটাই দিদি, আমরা কথা বলতে বলতে রেমেডি থেকে কিন্তু বেরিয়ে চলে এসেছি, হ্যাঁ, আমি তাই শুরু না? করেছিলাম, তারপরে সেখানে শুধু গল্প করতে করতে 111 এরটা হলো, বাকি অবশ্যই। রেমেডি গুলো যদি একটু দিয়ে দেন আমাদের। বাকি আর দুটো এঞ্জেল নাম্বার আমি বলেছিলাম, সেটা হচ্ছে 222 আর 444। তো 222টা হচ্ছে ফর রিলেশনশিপের সময় আমরা এই রিচুয়ালটা করব। যদি ধরো রিলেশনশিপও আমি বলে রাখছি কোন জায়গায় তুমি কাউকে অ্যাট্রাক্ট করতে চাইছো, কাউকে পছন্দ হয়েছে বাট তাকে বলতে পারছো না, বাট চাইছো সে নিজে থেকে বলুক, বা তাকেই তুমি অ্যাজ এ লাইফ পার্টনার হিসাবে চাও, সেইটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে তোমার সাথে কারুর রিলেশন আছে, সেখানে তোমার বাড়ির লোক রাজি হচ্ছে না, সে তোমাকে কিন্তু ভালোবাসে, এখানে কিন্তু উভয়কে সেম জায়গায় আসতে হবে, দুজনকে একমত হতে হবে, নয়তো এই রিচুয়াল করে কিন্তু লাভ নেই। আরেকটা হচ্ছে যে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ থার্ড পার্টিতে চলে গেছে, বাট সে এখন রিপেন্ট করছে কিন্তু বেরোতে পারছে না, সে বুঝতে পারছে আমি অন্যায় করছি, এরকম আমার কাছে অনেক কেস আছে। সে তার ওয়াইফকে বা হাজব্যান্ডকে বলছে যে আমি বেরোতে চাই, কিন্তু ওই দিকের এনার্জিটা এত টক্সিক, সে এমনভাবে এমন ট্র্যাপে তাকে ফেলে দিয়েছে যে সে চাইলেও ফিরতে পারছে না। তো এই রকম কেস যদি তোমাদের হয় তাহলে, বা শুধুমাত্র সেলফ লাভ,
আমি সেলফ লাভ চাইছি, আমি নিজেই নিজেকে ভালোবাসতে চাই, নিজেকে তৈরি করতে, তো সেখানেও তুমি কিন্তু এটা করতে পারো। এটার জন্য ওই পদ্ধতি তো একই, ওই একটা পেপার, ছোট্ট একটা পেপার নিতে হবে, তারপরে ঠিক ওই 222 যে টাইমটা, ওই টাইমে তোমাকে পেন দিয়ে বাঁ হাতে লেফট হ্যান্ডে লিখতে হবে। যদি তুমি চাইছো তোমার মানুষটিকে ফিরে পেতে, তো সেটা লেখো যে আমি, তার নামটা দিয়ে লেখো, আমার জীবনে ফিরে পেতে চাই, বা আমি আমার মনের মানুষটিকে ফিরে পেতে চাই। ইউনিভার্স জানে তোমার মনের মানুষকে, বা তোমার হাজব্যান্ডের নাম দিয়ে বা ওয়াইফের নাম দিয়ে লেখো, ঠিক আছে? লেখার পরে সেন্টেন্স কিন্তু একটাই হতে হবে এবং প্রতিদিন ওই সেম সেন্টেন্স লিখতে হবে। এবং এই 222টাও কিন্তু যদি কেউ দুবার করতে পারে, মানে দুপুর 2:22 আর রাত্রি 2:22, ঠিক আছে, তাহলে কিন্তু সবথেকে বেস্ট রেজাল্ট পাবে। টানা 90 ডেজ করতে হবে। এবারে লেখার পরে ওই লেবুর রস লাগাবো আমি 4টে কোণায়, লাগিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে ওটাকে বার্ন করব, করে অ্যাশটা আমি ব্লো করে দেবো। ব্যাস, এটাকেই জাস্ট কন্টিনিউ করা। এখানে কিন্তু আমি একটা জিনিস বলে রাখি, অনেকেই বলেন যে পিরিয়ডের সময় কি করতে পারবো, মেয়েদের যেটা সব কিছুই তুমি করতে যে পারবে, কোনো সময় করা যে যায়। কোনো সময়, শুধু করতে হবে, ঠিক আছে? প্রতিদিন ওই নিয়ম ভাঙলে চলবে না, কোনো এক্সকিউজ দেখালে চলবে না। সেটা তোমার উপরে, যে বাড়ির লোক জেনে যাবে কি কি বলবো, ওটা তোমার উপরে। তুমি যদি করতে পারো তাহলে কিন্তু এটা থেকে তুমি একদম 100% রেজাল্ট পাবে। আরেকটা যেটা 444টা হচ্ছে আমরা এমন কোনো রিজন নিয়ে করব যে রিজনটা মানে আমার জীবনে মারাত্মকভাবে আমাকে মানে জ্বালাতন দিচ্ছে, বা স্টুডেন্টদেরকে আমি এটা ভীষণ দিই। ধরো এই যে সামনে তো এইচএস আসছে, অনেকেই ক্লাস 10-এর বোর্ডের এক্সাম আসছে, তো সেখানে আমার প্রচুর এরকম স্টুডেন্ট আছে যারা নিজেরা করতে চায়, কারণ এটা নিজেকে করতে হবে, এটা মা বাবা করে দিলে হবে না। তো সেখানে পারফরমেন্স ফোবিয়া, মানে আমি পড়াশোনা করছি, সব আমার রেডি, বাট ওই হলে গিয়ে যে বেস্ট দেওয়াটা সেটা হচ্ছে না। তো ওখানেই ওই যে 444, এই সময় কিন্তু যদি তুমি প্রেয়ার করো, বা ধরো এই যে কোনো ফাংশানে তুমি যাচ্ছ, সেখানে গিয়ে তোমাকে কিছু বলতে হবে, সেখানে বলতে গিয়ে তুমি বারবার, তোমার এটা রয়েছে থ্রোট চক্রে প্রবলেম আছে, তো বলতে গিয়ে তোমার আটকে যায়, তো তারাও এটা করতে পারেন। তুমি লোনের ভীষণভাবে জর্জরিত, ভীষণভাবে, সেখান থেকে তুমি বেরোতে পারছো না, তো লোনটা কি করে সলভ হবে? তার মানে মানি এনার্জিকে ফ্লো করাতে হবে। তো মানি এনার্জি কিন্তু এমনি এমনি তো ফ্লো করবে না, লাইফে অপরচুনিটিস আসতে হবে। তো সেখানে আমি বলবো যে 111 করবে না, সেখানে তোমরা 444 করবে। কারণ এই যে লোনের ব্যাপারটা এমন একটা সমস্যা যেটা কিন্তু পুরোপুরিভাবে নির্ভর করছে তোমার ফিনান্সের ওপরে। তো সেখানে একমাত্র কিন্তু ডিভাইন মিরাকল ছাড়া এটা পসিবল না, কোনো না কোনো রাস্তা উনি বার করে দেবেন, ঠিক আছে? আর যদি তুমি কোর্ট কেসে জড়িয়ে আছো, সেখানেও কিন্তু 444এই আমরা প্রেয়ার করব। মানে এছাড়া আর কি করতে হবে? এছাড়া কিছুই না, ওই ঠিক 4:44 ওই একটা পেপার নিয়ে বসতে হবে। ঠিক 4:44 যখন হবে তখন পেনটা দিয়ে লেখা। ধরো স্টুডেন্টদের জন্য আমি বলি যে যদি তুই 90% চাইছিস তো ওটা লেখ, আমি 90% পেতে চাই, আমি এইচএসে বা আমি বোর্ড এক্সামে 90% পেতে চাই, বা আমি ভালোভাবে পারফর্ম করতে চাই। এবার ডিভাইন তো বুঝে নেবে, বিকজ তোমার তো হার্ডওয়ার্কের ব্যাপার আছে না, শুধুই তুমি রিচুয়াল করে যাবে আর পড়াশোনা করবে না সেটা না, পড়াশোনা করছি বাট সেখানে পারফর্ম করতে পারছি না, তো সেখানে তবেই কিন্তু এটা করবে। ফালতু ওই কিছুই পড়াশোনা করছি না আর প্রতিদিনই ম্যাম বলেছেন তো করে যাচ্ছি না, ওখানে তুমি কোনো সাড়া পাবে না। তো সেখানে পরিষ্কার লেখা যে আমি আমার এক্সামে ভালোভাবে পারফর্ম করতে চাই, বা আমি আমার বেস্টটা দিতে চাই, বা আমি ভালো রেজাল্ট পেতে চাই, ঠিক আছে? আমি চাকরি পেতে চাই, যেটা অনেক দিন ধরে ধরো হচ্ছে না, কোনো কারণে হচ্ছেই না। অফিসে যদি পলিটিক্স হয়, সেখানে কিছু না কিছুভাবে তোমাকে, তুমি বুঝতে পারছো যে তোমাকে এমন সিচুয়েশনে ফেলা হচ্ছে যে তোমাকে রিজাইন করতে বাধ্য করা হচ্ছে, কিন্তু তোমার কাছে আর কোনো অপশান নেই, তখন তুমি ওই সময় প্রেয়ার করো, ওই সময় ওই লাইনটা লেখা যেটা তুমি চাইছো ইউনিভার্সের কাছে, সেম লাইন প্রতিদিন লেখা, ওই লেবুর রস লাগাও, ওটাকে বার্ন করো পেপারটাকে, ব্যাস ব্লো করে দাও। এটা কিছুই না, টাইমিংটা মেনটেন করতে হবে আর ওই লাইনটা, আর প্রতিদিন করা, ব্যাস। এটা যদি কেউ করতে পারে, স্পেশালি এই 444টা ভীষণ পাওয়ারফুল, যদি করতে পারে তাহলে কিন্তু রেজাল্ট 90 ডেজ রেজাল্ট কিন্তু পাবেই। মানে কন্টিনিউয়াস করে যেতে হবে। কন্টিনিউয়াস করে যেতে হবে। 4:44 ভোরবেলা, 4:44 বিকেলবেলা করতে হবে। ওখানে কোনো রকম যে পারছি না, এমনকি আমি ক্লায়েন্টকে এটাও বলি, তারা করেনও, ধরো অফিসে গেছে তো আমি বলি যে একটু ছাদে গিয়ে করে নাও,
জিনিসটা করছেন, তারা করছেন। যাদের সেই রকম সমস্যা, যারা না বেরোতে চায় তাদের ইউনিভার্স রাস্তাও বার করে দেয়। আমি দেখেছি মাইকেল ঠিক পথ খুলে দেয়, কারণ তারা নিজেরা চাইছেন। আর যারা এক্সকিউজের দেখান তাদের ওরকমই হবে, রাস্তা বন্ধ করে দেবে। তো এটা তোমাকে চাইতে হবে, আমি তো আমার পার্টটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, উইল পাওয়ারটা তো ম্যাটার করে। ভীষণ ম্যাটার করে, কারণ আমার কেসে ব্যাপারটা হচ্ছে আমি তো কিছু করে দিচ্ছি না, না আমাকে বারণই করা হচ্ছে যে তুমি কারুর হয়ে হিলিং করবে না, এটা যার রোগ তাকেই করতে হবে, ওষুধটা তাকেই খেতে হবে। তার মানে দিদি আপনি নিজে এঞ্জেল দিয়ে হিলিং করছেন না, এঞ্জেলরা নিজেরা হিল করছে। একদমই তাই, আমি দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। ওই যে ডিওবি ওয়াইজ বা ছবি দেখে, যারা ডিওবি দিতে পারে না তাদের তখন ছবিটা দিয়ে ডিরেক্টলি আমি বলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তাদেরকে করতে হচ্ছে। ওনারা ডিরেক্টলি গিয়ে ওখানে হেল্প করছেন, আমি কিছু না। আমি এখানে আমার কাজ হচ্ছে ওই পর্যন্ত গাইড করে দেওয়া, ব্যাস। পুরোটা এবার কানেকশন তখন তোমার সাথে তার। মানে আপনি মাঝখানে হচ্ছে ওই কানেকশনটুকু করিয়ে হ্যাঁ দেওয়ার হ্যাঁ কাজটা হ্যাঁ করছেন। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। স্টুডেন্টদেরও তাই, একদম যতটা সম্ভব তাদেরকে শিখিয়ে দেওয়া, যেটুকু আমি জানি বারে বারে প্র্যাকটিস করানো, করতে পারছে কিনা, কোথায় প্রবলেম হচ্ছে কি, কারণ প্রচুর এক একজনের এক এক রকম এনার্জি না। সব থেকে যেটা মুশকিল হয় ব্যাচে, সেটা হচ্ছে কেউ কেউ আগে ফিল করতে পারছে, কেউ কিছুই ফিল করতে পারছে না। ফলে যে ফিল করতে পারছে না অবভিয়াসলি তার খারাপ লাগবে। তো সেখানে বুঝতে হবে না যে আমার ভাইব্রেশনের উপর ডিপেন্ড করছে, হতে পারে সব মানুষ তো সমান সমান নয়। না। একদমই তাই, তোমার থটসের মধ্যে যদি নেগেটিভিটি থাকে, যে সারাদিন ধরে মানে আমি ভীষণ মুষড়ে আছি, ভীষণ নেগেটিভ থটস, তো অটোমেটিক ক্রিয়েট হবে না। আমি আমার জন্য ভালোটা ভাবতেই পারছি না, সবাই ভালো আমিই খারাপ। এটা কিন্তু অন্য কেউ বললে তখন শুনতে খারাপ লাগে, বাট তুমি নিজেকে দেখো, তুমিও তো সেটাই ভাবছো। তুমি কেন এটা মনে করছো যে তোমার দ্বারা কিছু হবে না? একদমই দিদি, একটা শেষ প্রশ্ন, আমাদের পডকাস্টে একদম শেষের দিকে আমরা চলে এসেছি। এঞ্জেলরা মানুষের রোগও কি সারিয়ে দিতে পারেন? হ্যাঁ অবশ্যই, কিন্তু সব কিছু না। এই আমি এখানে একটা জিনিস বলবো, আমার খুব খারাপ লাগে যারা অটিজম, যারা আসেন মায়েরা আমার কাছে, তো এটা কিন্তু অটিজম বলো, ক্যান্সার, যদিও ক্যান্সারে আমি ভীষণ সাড়া পাচ্ছি। আমারই একজন স্টুডেন্ট, ওর মানে 4th স্টেজে, যেখানে কেমো কাজ করছিল না, সেখানে ও কিন্তু করে মানে প্রেয়ার করে করে অদ্ভুতভাবে ও রেজাল্ট পাচ্ছে। কিভাবে পাচ্ছে আমিও জানি না। কিন্তু যারা এই যে অটিজম চাইল্ড, এগুলো কিন্তু কার্স থেকে আসে, মানে প্রচুর তারা পাস্ট লাইফের কর্মা এত নেগেটিভ, ওটা তাদের প্রারব্ধ। তো এই জায়গায় কিন্তু শুধু ওই আর্কএঞ্জেল রাফায়েলের কাছে প্রেয়ার করা, তাতে কি হবে, জিনিসটা কিছুটা হলেও কন্ট্রোলে থাকে। খুব একটা যে দারুণ রেজাল্ট পাওয়া যায়, বাকি সমস্ত জায়গায় পজিটিভ রেজাল্ট। আমি এখানে দুটো কেস বলবো, যেটা আমি তোমাকে বলছিলাম ওপেন হার্ট সার্জারির ব্যাপারটা। হ্যাঁ, তো সেই জায়গাটায় আমাকে বলাই হয়েছিল এখানে রেজাল্ট নেগেটিভ একদমই। বাট যেহেতু সেই মানুষটি আমার কাছে এত মানে কি বলবো, একদম পায়ে পড়া শুধু বাকি রেখেছে যে কিছু আপনি করুন, এবং মানে তার মানে এটাই আমি বুঝি না, ওনারা মনে করেন যে আমি যেন একমাত্র আমিই পারবো, আমার কাছে যে সেই পাওয়ারটা নেই। কিন্তু উনি বলছেন হ্যাঁ ম্যাম আপনি পারবেন, প্লিজ কিছু করুন, কিছু তো রাস্তা হবে না। তো আমি সেইখানে সেই কেসে যখন আমাকে বলা হচ্ছে না এটা নেগেটিভ, এখানে তো কিছু করার নেই, এবং তারপরে যখন আমি প্রচুর রিকোয়েস্ট করছি, তখন সেখানে আমাকে প্রথমেই বলা হলো যে আগে ডক্টর চেঞ্জ করতে বলো, এবং ডক্টরের নামও বলে দেওয়া হলো, কোন নার্সিংহোমে ভর্তি করতে হবে সেটাও দিয়ে দেওয়া হলো, এবং যেদিন অপারেশনের আমি ডেট টাইম দিয়ে দিতে বলেছিলাম, তো আমার কাজ হচ্ছে শুধু ওইখানে আমাকে বলা হয়েছিল প্রেয়ার করো, আর তাকে একটি মন্ত্র দিয়েছিলাম। তো আমি প্রেয়ার করেছি, এবং অদ্ভুতভাবে ভোরের দিকে সেই মানুষটি মানে ছেলেটির কল আসে, এবং সে বলে ম্যাম অপারেশন সাকসেসফুল, এবং ডক্টর অবাক হয়ে যাচ্ছেন যে মনে হচ্ছে যেন আগে থেকে কেউ করে রেখেছে। ওটা একটা মানে ভীষণ আমার কাছে অবাক লেগেছিল এই কেসটা। মানে এগুলো না ভীষণ মিরাকল, মানে যেটা হওয়ার নয় সেটা হয়ে যাচ্ছে। আরেকটি কেস আমি বলবো, সেটা ভেরি রিসেন্ট, ও আমারই স্টুডেন্ট, এখনও আমার কাছে ক্লাস করছে, এবং ওর বাবা আঙ্কেলও কিন্তু আমার স্টুডেন্ট, ঠিক আছে। তো উনি আমার ভীষণ প্রিয়, এবং এখনও আমি ওনাকে মিস করছি, যদিও ওনারও মানে কেসটা অদ্ভুত। ওনার হচ্ছে হার্নিয়ার অপারেশন করতে হবে, এবং ভীষণ অ্যাকিউট কন্ডিশন। হঠাৎ করে কি হলো, মেয়েটি আমাকে বলছে যে দীপান্বিতা, বাবার না হার্ট মানে 28% কাজ করছে,
এতটাই খারাপ কন্ডিশন, এবং ডাক্তার বলছে এখানে করা যাবে না, এবং ধীরে ধীরে প্লেটলেট নামতে শুরু করলো। তো ওনাকে তারপরে ব্লাড দেওয়া হলো, কিন্তু কিছুতেই বলছে অপারেশন না করলে দীপান্বিতা আর কোনো রাস্তা নেই, প্লিজ তুমি একটু প্রেয়ার করো। দেখো এখানে কিন্তু এই যে দুটো কেসে কিন্তু কোনো রেমেডি নেই, এখানে অনলি প্রেয়ার, অনলি প্রেয়ার। তাই আমি বললাম যে ঠিক আছে, তুমিও প্রেয়ার করো, তুমি তো জানো সবটাই, তুমিও প্রেয়ার করো, আমি আমার দিক থেকে প্রেয়ার করছি, নিশ্চয়ই মাইকেল কিছু পথ বার করবেন। তো আমি যেরকম প্রেয়ার করছি। ওর যেখানে ব্লাড পাওয়ার কথা ছিল না, একটা রাতই টাইম ছিল, সেখানে অদ্ভুতভাবে ওর কাছে কানেকশানগুলো চলে এলো যে এখানে এখানে ব্লাড পাওয়া যাবে। তো সেখানে গিয়ে ব্লাড কালেক্ট করা এবং ওনাকে ব্লাড দেওয়া হলো, এবং দিয়ে এমন একটা সিচুয়েশান এঞ্জেলরা তৈরি করলেন যাতে অপারেশনটা করা যায়। এবং সাকসেসফুলি, কিন্তু মানে সাকসেস পাওয়াটা নিয়ে ডাক্তারের ভীষণ চিন্তা ছিল, যার জন্য ওনারা অপারেশনের রিস্কটা নিতে চাইছিলেন না। তো সেই জায়গাটা কিন্তু ওরা করে দিল এঞ্জেলরা। এত সুন্দরভাবে আঙ্কেলের অপারেশনটা হয়েছে, মানে ও অবাক হয়ে গেছে, মেয়েটি শুধু কাঁদছে যে এটা। এবং আমার সবথেকে ভালো লাগে কি জানো তো, যে মানুষ যখন রেজাল্ট পায়, তারা যখন সেটা বলে, তারা যে কতটা গ্রেটফুল ঈশ্বরের কাছে, ইউনিভার্সের কাছে, এঞ্জেলদের কাছে, সেই জিনিসটা আমার শুনতে ভীষণ ভালো লাগে। তো এই কেসটাও কিন্তু ভীষণ একটা নেগেটিভ কেস ছিল, যেটা হওয়ার কথা নয়। কারণ ওইভাবে প্লেটলেট যখন নেমে যাচ্ছে আর ওই রকম হার্ট 28% কাজ করছে, সেখানে কিন্তু হওয়ার কথাই না, সেখানেও কিন্তু জিনিসটা হলো। এবং এখন কিন্তু উনি অনেকটাই ভালো আছেন। উনি আমার ক্লাসের রেকর্ডিংগুলো কালকেই বলছিল, তোমার রেকর্ডিংগুলো বাবা শোনে। আমি বলছি একদিন ওনার সাথে কথা বলবো, কারণ আমি নিজে শুনতে চাই, আমি ওনার মুখ থেকে শুনতে চাই ওনার এক্সপিরিয়েন্সটা। এটা তো হচ্ছে তুমি বলছো যে বাবা দীপান্বিতা, বাবা আউট অফ ডেঞ্জার, থ্যাংক ইউ মাইকেল, থ্যাংক ইউ দীপান্বিতা, যে প্রচুর যে ও যে আমাকে এত থ্যাঙ্কস জানিয়েছে মাইকেলকে। তো সেসব তো হচ্ছে ওর পার্ট, বাট উনি কি ফিল করছেন, উনি যে ওই বিপদের হাত থেকে উনি বেরিয়ে এসেছেন। কারণ ওই সময় উনি বলছিলেন যে আমি যেতে চাই, কারণ ওই যে ভয়ঙ্কর যন্ত্রণা, ওটা উনি নিতে পারছিলেন না। হ্যাঁ, উনি চাইছিলেনই চলে যেতে। তো সেই জায়গা থেকে এখন যে উনি ভালো আছেন, এটা আমি তো ভীষণ, মানে আমি এটা ভাবতেও পারিনি। আর এই জায়গাগুলোতে না ভীষণ, মানে কি বলবো, ভেতর থেকে একটা আনন্দ যে আচ্ছা তাহলে তুমি আছো, সত্যিই তুমি আছো। আমি জানি আছে, তারপরেও না আমার কোশ্চেন মার্ক চলে আসে যখন জিনিসগুলো মানে নেগেটিভ দিকে টার্ন নেয়। কারণ সব কিছুই তো বিধাতার ওপরে না, তার এই মানে এতটুকু মানে পারমিশন ছাড়া তো এঞ্জেলরা কিছু করতে পারবে না। কিন্তু আমরা তো নর্মাল হিউম্যান বিং, আমি যেখানে জানি তারপরেও আমি জিনিসগুলোকে অ্যাকসেপ্ট করতে পারি না। আমি মাইকেলের সাথে ঝগড়াও করি যে তুমি থাকতেও এরম হচ্ছে, তুমি কি করছো। মানে এটা আমি বাবার সঙ্গে করে হ্যাঁ, থাকি। এটা না হয়ে যায়, তাই না? এটা আমরা থাকতে থাকতে ভীষণ একটা ওই ব্যাপারটা তো চলে আসে যে অধিকার তুমি বোধ। হ্যাঁ, তুমি আমার, আমি তোমার, এইরকম একটা তো জায়গা যে আমি শুধু তোমার। এবং সেখানে তখন ওই কথাগুলো বেরিয়ে আসে, তুমি আছো সেখানেও তো এরকম হচ্ছে, তুমি কি করছো। কিন্তু যখন মানুষ বলছে তখন আচ্ছা সত্যিই তুমি আছো, মানে এই জিনিসগুলো আমি ভীষণ, মানে এত ভালো লাগে। কারণ আমি তো নিজে প্রচুর উপকার পেয়েছি, আমারটা তো আজকে মানে এত বছর ধরে শুধু আমি না, আমার বাড়ির লোকেরা প্রত্যেকেই কোনো কাজ কিন্তু আটকে থাকছে না, সব কিছুই তিনি করে দিচ্ছেন। কিন্তু যখন বাইরের লোক যখন রেজাল্ট পাচ্ছে, তারা যখন এসে বলছে, তখন সেটার একটা দারুণ মজা, আলাদাই মজা। দিদি, কোথা থেকে সময় কেটে গেল, এতটা সময় টেরই পেলাম না। কিন্তু এত সুন্দরভাবে আপনি বলছিলেন, আমি চুপ করে বসে শুনছিলাম, এনজয় করেছি। এর আগের বারও আমি এনজয় করেছি, এবারও তাই। দারুণ। থ্যাংক ইউ সো মাচ দিদি, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ। তোমার সাথে তো আমার দারুণ লাগে, এটা আমি অনেকবার বলেছি এর আগের বারও। এই যে পরিবেশটা, এটা অসম্ভব, এই ঘরোয়া পরিবেশ। এইভাবেই তুমি এগিয়ে যাও, অনেক ভালোবাসা, অনেক ব্লেসিংস তোমার জন্যে, একদম। থ্যাংক ইউ সো মাচ দিদি। থ্যাংক ইউ।